পাচ্ছ ঠিক মতো? একটু রেসপন্স করো, দেখা যায়? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি। আজকে আমাদের টপিক আমরা লাস্ট দিনে পড়েছিলাম নিউক্লিক অ্যাসিড সম্পর্কে ইন জেনারেলি আমরা নিউক্লিক অ্যাসিডে কি কি স্ট্রাকচার পাই, কি কি জিনিস পাই সেগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। নিউক্লিক অ্যাসিড দুই ধরনের ছিল, একটা হচ্ছে ডিএনএ এবং আরেকটা কি ছিল বলতো? আরেকটা কি ছিল? আরএনএ। তো আজকে আমরা এটার প্রথমটা অর্থাৎ ডিএনএ নিয়ে আলোচনা করব। তো ডিএনএ নিয়ে আলোচনা করার শুরুতেই আমাদের জানতে হবে যে ডিএনএ এর ফুল ফর্ম কি। ডিএনএ হচ্ছে একটা অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম মানে শর্ট ফর্ম। এর ফুল ফর্ম কি বলতো? ডিএনএ এর ফুল ফর্ম কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে এটার ফুল ফর্ম। আর অ্যাক্রোনিম বা শর্ট ফর্ম হচ্ছে এই উপরেরটা। এখন এই যে এটাকে আমরা ডিঅক্সি বলছি, তার মানে আমাদের যে এই ইয়াটা ছিল, রাইবোজ শর্করা ছিল, সেখানে কত নাম্বার কার্বন থেকে একটা অক্সিজেন সরে গেছে বলতো? কত নাম্বার কার্বন থেকে? 2 নাম্বার কার্বন থেকে একটা অক্সিজেন সরে গেছে, যার ফলে এটার নাম হয়েছে ডিঅক্সি রাইবোজ। এবং ডিঅক্সি রাইবোজ দিয়ে যেহেতু এটা গঠন হচ্ছে, এজন্য এই নিউক্লিক অ্যাসিডটার নাম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, এখন আসি এই ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এটা আসলে কি? এর ভাইয়া দেখতে পাচ্ছি না। বাকিরা কি দেখতে পাচ্ছ? জি ভাইয়া। পাচ্ছি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা মুক্তি, তুমি তাহলে একবার লিভ নিয়ে তোমার নেট কানেকশনটা একবার অফ অন করে তারপরে আবার জয়েন করো। ওকে, ঠিক আছে। দেখো, আমি তাহলে এখন আমরা আলোচনা করব যে এই যে ডিএনএটা আছে, এই ডিএনএ সম্পর্কে আমাদের কি কি ইনফরমেশন শুরুতেই জানতে হবে। তো মনে রাখবা, ডিএনএ এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে একটা, আমাদের বডির। এই ডিএনএ দিয়েই আমাদের আসলে পুরো শরীরটা নিয়ন্ত্রিত হয়, শরীরের যত কাজকর্ম আছে সবকিছু নিয়ন্ত্রিত হয়। ডিএনএ কে এজন্য অনেকগুলো নামে ডাকা হয়। আমরা প্রথমে ডিএনএ সম্পর্কে কিছু ইনফরমেশন জানবো। কি কি ইনফরমেশন? প্রথম ইনফরমেশন হচ্ছে এই ডিএনএ কে বলা হয় ভাইয়া জীবনের। শোনা যায় না। আচ্ছা, প্রবলেম কি সবার হচ্ছে? আমি আসলে বুঝতে পারছি না যে নেট প্রবলেম কি আমার এখানে না তোমাদের ওখানে। না ভাইয়া স্পষ্ট শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তো? আচ্ছা, একটু যার সমস্যা হচ্ছে সে একটু নিজের নেট কানেকশনটা আবার চেক করো, চেক করে একবার লিভ নিয়ে আবার জয়েন করো, ঠিক আছে? দেখো, তারপরও যদি প্রবলেম হয় আমাকে বলো। ওকে, ঠিক আছে। আমি তাহলে এখন চলে যাব যে ডিএনএ এর সম্পর্কে আমরা কি কি জানবো শুরুতেই। মনে রাখবা, ডিএনএ কে বলা হয় আমাদের কি? কি বলা হয় বলেছি বলতো? জীবনের আণবিক আণবিক ভিত্তি। ডিএনএ কে অনেক কিছুর ভিত্তি বা মূল জিনিস হিসেবে আমরা আখ্যায়িত করি। তার মধ্যে প্রথমটা কি? প্রথমটা কি বলতো? ডিএনএ কিসের আণবিক ভিত্তি? আমাদের জীবনের আণবিক ভিত্তি। এরপরে আমাদের যে ইনফরমেশনটা জানতে হবে, এই ডিএনএটা আমাদের দেহের সবচেয়ে বড় অণু, সবচেয়ে বড় রাসায়নিক অণু। আমাদের দেহের দেহের সবচেয়ে সবচেয়ে বড় রাসায়নিক অণু, রাসায়নিক অণু। এজন্য এই ডিএনএটাকে বলা হয় মাস্টার মলিকিউল। কি বলা হয়? মাস্টার মানে কি? সব দিক দিয়ে পারদর্শী এমন। তো মাস্টার মলিকিউল কেন বলা হয়? কারণ এ গঠনের দিক থেকেও বড়, আবার কাজের দিক থেকেও বড়। গঠনের দিক থেকে বড় কেমন? এটা সবচেয়ে বড় অণু। আর কাজের দিক থেকে বড় কেমন? ওই যে বললাম যে এটা আমাদের দেহের সবকিছু নিয়ন্ত্রণ করে। এজন্য এটাকে বলা হয় মাস্টার কি? মলিকিউল। মলিকিউল মানে অণু,
এটা যেহেতু সবচেয়ে বড় গঠন এবং কাজের দিক থেকে, গুরুত্বের দিক থেকে, এজন্য ডিএনএ কে আমরা কি বলি বলতো? কি বলে আখ্যায়িত করি? বলে ফেলো। মলিকিউল। মাস্টার মলিকিউল। ঠিক আছে, এখন আসো, এই যে ডিএনএ আছে, ডিএনএ থেকেই ক্রোমোজোম গঠন হয়, এটা কি আমরা সবাই জানি? এই ডিএনএ থেকেই, ডিএনএ যখন প্রোটিনের চারদিকে পেঁচায় যায় তখন ওখানে তৈরি হয় নিউক্লিওজোম, তারপরে তৈরি হয় কি? ক্রোমাটিন, তারপরে কি তৈরি হয়? ক্রোমাটিড। ক্রোমাটিড, লাস্টে গিয়ে কি তৈরি হয়? লিপনের মাধ্যমে ক্রোমোজোম। ক্রোমোজোম। তাহলে ডিএনএটা হচ্ছে ক্রোমোজোমের গাঠনিক উপাদান। ডিএনএটা কি? ক্রোমোজোম এর গাঠনিক গাঠনিক উপাদান। যেহেতু এটা ক্রোমোজোমের গাঠনিক উপাদান, আমরা জানি এইটা ডিএনএ হচ্ছে আমাদের বংশগতীয় বৈশিষ্ট্যগুলোর অন্যতম একটা বাহক। তো এইটা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটা হচ্ছে এইটা আমাদের সকল বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। ডিএনএটা কি করে? ক্রোমোজোম গঠন করে, আর ক্রোমোজোমের মাধ্যমে সে কি করে? আলটিমেটলি আমাদের কি করে বলতো? সকল বৈশিষ্ট্য সকল নিয়ন্ত্রণ করে। বৈশিষ্ট্য ধারণ করে এবং নিয়ন্ত্রণ করে। সকল বৈশিষ্ট্য ধারণ ও নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ করে, এই কয়েকটা বৈশিষ্ট্য লিখেছো? ডিএনএটা হচ্ছে আমাদের জীবনের আণবিক ভিত্তি, এটা সবচেয়ে বড় রাসায়নিক অণু, এজন্য এটাকে কি নামে ডাকা হয় বলতো? মাস্টার মলিকিউল। মাস্টার মলিকিউল। এই ডিএনএ সাথে প্রোটিন যোগ হয়েই আমাদের এই ক্রোমোজোম গঠন করে, অর্থাৎ এটা ক্রোমোজোমের কি? ক্রোমোজোমের কি? গাঠনিক উপাদান, এবং সকল বৈশিষ্ট্যকে ধারণ করা, সাথে এই বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করাও কার কাজ? ডিএনএ এর কাজ। ওকে, তাহলে আমরা বৈশিষ্ট্য রিলেটেড কথা পড়লাম, এখন আমরা চলে যাব আরো দুইটা জিনিসে। তার আগে ওই দুইটা জিনিস একটু তোমাদের বুঝতে হবে। আমরা দুইটা কথা পড়বো, এটা আপাতত সাইডে একটু লিখে রাখো, পরে আমরা এই মেইন আলোচনায় আবার আসছি। আমাদের প্রথম যে কথাটা জানতে হবে সেটা হচ্ছে পরিবৃত্তি। পরিবৃত্তি আসলে কি? পরিবৃত্তি কথাটার ইংরেজি মিনিং হলো মিউটেশন। কি? মিউটেশন। আরেকটা ওয়ার্ড আমাদের জানতে হবে, সেটা হচ্ছে অভিব্যক্তি বা বিবর্তন। আমরা বিবর্তন বলতে পারি, বিবর্তন। ঠিক আছে, তো পরিবৃত্তি এবং বিবর্তন দুইটা জিনিস আসলে কি? মনে রাখবা যে যখন ছোট 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 চেঞ্জ হয়, ছোট ছোট চেঞ্জ, এই ছোট ছোট চেঞ্জ গুলোকে বলা হয় পরিবৃত্তি। কি বলা হয়? ছোট ছোট চেঞ্জ গুলোকে কি বলা হয়? পরিবৃত্তি। আর এই ছোট ছোট চেঞ্জ, আমরা একটা কবিতার লাইন জানি, কবিতা না, ছড়া, ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে কি? মহাদেশ সাগর অতল। তাহলে দেখো, তুমি চিন্তা করো, এই ছোট ছোট পরিবর্তনটাই হাজার হাজার বছর পরে কি অনেক বড় পরিবর্তন হয়ে দাঁড়াবে কিনা? অনেক বড় একটা পরিবর্তন হয়ে দাঁড়াবে কিনা বলতো? দাঁড়াবে। তাহলে ওই যে বড় পরিবর্তনটা হচ্ছে, এইটাকে আমরা বলি বিবর্তন। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা কি বলি? বিবর্তন। ঠিক আছে, তাহলে দেখো পরিবৃত্তি জিনিসটা কি? পরিবৃত্তি জিনিসটা তাহলে হচ্ছে যে, আচ্ছা তোমাদেরকে একটু আগেই বললাম যে এই ডিএনএটাই কি? আমাদের সকল বৈশিষ্ট্যের ধারক এবং নিয়ন্ত্রক। এখন সাপোজ ধরে নাও ডিএনএ এর এতটুকু জায়গায় একটা পরিবর্তন হইলো, তাহলে বৈশিষ্ট্যটা কি আর আগের মতো থাকবে? এইটুকু জায়গায় একটা চেঞ্জ হয়ে গেছে, এখানে এটি ছিল, এর জায়গায় অন্য কিছু চলে আসছে, তাহলে এই ডিএনএটা আগে যে বৈশিষ্ট্য প্রকাশ করতে এখনো কি সেম বৈশিষ্ট্য প্রকাশ করবে বলতো? না ভাইয়া, করবে না। তাহলে এই যে ছোট্ট ডিএনএ তে একটা পরিবর্তন হইলো,
ডিএনএ এর পরিবর্তনের ফলে আমাদের কিসে পরিবর্তন হচ্ছে? ডিএনএ এর বহিঃপ্রকাশটাই আমাদের বৈশিষ্ট্য। তাহলে ডিএনএ তে পরিবর্তন হলে আমাদের কোথায় পরিবর্তন আসবে একটু চিন্তা করো। বৈশিষ্ট্য দেহে। আমাদের দেহের দৈহিক বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্যতে পরিবর্তন আসবে। আর এই যে প্রতিবার যে ছোট ছোট পরিবর্তনগুলো হচ্ছে, এই পরিবর্তনটাকেই বলা হচ্ছে কি? পরিবৃত্তি বা মিউটেশন। তাহলে এখানে লিখে নাও যে এই পরিবৃত্তি কথাটার মানে হচ্ছে ডিএনএ তে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের মাধ্যমে বৈশিষ্ট্যের ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন সাধন, এইটাকেই কি বলা হয়? পরিবৃত্তি। ডিএনএ তে ক্ষুদ্র পরিবর্তনের কারণে দৈহিক এবং চারিত্রিক বৈশিষ্ট্যের যে পরিবর্তন হয়, এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? হ্যাঁ, আরেকবার বলেন। ডিএনএ এর অল্প জায়গায়, মানে ডিএনএ এর ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের ফলে কোথায় পরিবর্তন হচ্ছে? আমরা আউটপুটটা কোথায় দেখতে পাচ্ছি? আমাদের বৈশিষ্ট্যে, চরিত্রে। তাহলে ডিএনএ এর ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের ফলে আমাদের দৈহিক এবং চারিত্রিক বৈশিষ্ট্যে যে পরিবর্তন হয়, এই পরিবর্তনটাকে বলা হয় কি? মিউটেশন বা কি? পরিবৃত্তি। ডিএনএ তে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের ফলে আমাদের দৈহিক এবং চারিত্রিক বৈশিষ্ট্যের যে পরিবর্তনটা হয়, সেই পরিবর্তনটাকে কি বলা হয়? বলো। সেই পরিবর্তনটাকে কি বলা হয়? পরিবৃত্তি বা মিউটেশন। পরিবৃত্তি বা মিউটেশন। আর বিবর্তন জিনিসটা কি? বিবর্তন জিনিসটা হচ্ছে যে যখন এইভাবে অনেক দিন ধরে অনেকগুলো পরিবর্তন হবে, তোমার থেকে তোমার সন্তানগুলো কিছুটা আলাদা, তার থেকে তার সন্তান কিছুটা আলাদা, এভাবে কিছুটা কিছুটা করে আলাদা হতে হতে 100 বা 1000 প্রজন্ম পরে তোমাকে যদি আবার জীবিত করা হয়, তুমি যদি এসে দেখো, তাহলে তুমি কি দেখবা? তোমার সাথে কি মিল পাবা না অনেক অমিল পাবা বলো তো? প্রত্যেক প্রজন্মে একটু একটু করে চেঞ্জ হচ্ছে। তাহলে 1000 প্রজন্ম পরে কি অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে না? অনেক বেশি চেঞ্জ হবে কিনা? জি। তাহলে ওই জিনিসটাই, ওই বৃহৎ পরিবর্তনটাই কি? বৃহৎ বিবর্তন। পরিবর্তনটাই হচ্ছে বিবর্তন। ঠিক আছে। এখন এই বিবর্তনের যৌক্তিকতা নিয়ে অনেক প্রশ্ন আছে। অনেকে বলে বিবর্তন সত্য, অনেকে আবার বিবর্তনকে বিশ্বাস করতে চায় না। তো এটা পক্ষে বিপক্ষে অনেক যুক্তি দাঁড় করানো যায়, এবং এটা যুক্তিতর্কে আমরা যাব না, আমরা জাস্ট জেনে রাখবো জিনিসটা আসলে কি। তাহলে বিবর্তনের এখানে লিখো যে বহু বছর ধরে পরিবৃত্তি বা মিউটেশনের ফলে, বহু বছর ধরে পরিবৃত্তি বা মিউটেশনের ফলে বহু বছর ধরে পরিবৃত্তি বা মিউটেশনের ফলে যে বৃহৎ পরিবর্তন সাধিত হয়, যে বৃহৎ পরিবর্তন সাধিত হয়, তাকেই কি বলা হয়? তাকেই কি বলা হয়? তাকে বলা বিবর্তন। হয় বিবর্তন বলা হয়। ঠিক আছে। ভাইয়া আরেকবার একটু বলো। আচ্ছা, বহু বছর ধরে পরিবৃত্তির কারণে বা পরিবৃত্তির ফলে যেসব বৃহৎ পরিবর্তন সাধিত হয়, সেটাকেই কি বলা হয়? ছোট 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 অনেক পরিবর্তনের ফলে একটা বড় পরিবর্তন হচ্ছে, এই লাস্টে যে বড় পরিবর্তনটা হচ্ছে, এটাকেই কি বলা হয় বলো? বিবর্তন। এটাকেই বলা হয় তবে বিবর্তন। বিবর্তনের ইংরেজি কি হয় না, ওই যে কি বলে, ইভলিউশন। ইভলিউশন বলে। বিবর্তনের ইংরেজি হচ্ছে ইভলিউর থেকে আসছে কথাটা, ইভলিউশন। তো যাই হোক, এটা তোমরা এই দুইটা টার্ম বুঝছো কিনা একটু বলো। একটা হচ্ছে ছোট জিনিস, আর একটা কি? ওই ছোটগুলো মিলে মিলে একটা কি বলো? বড় জিনিস। এই দুইটা জিনিস বুঝেছো সবাই? জি ভাইয়া। আচ্ছা। এখন তাহলে তোমরা লিখবা যে এই ডিএনএ এর ওই যে পয়েন্ট গুলো ছিল, আমরা কত নাম্বার পয়েন্ট পর্যন্ত লিখেছি বলো তো? 4 নম্বর। 4 নাম্বার। এখন 5 নাম্বার পয়েন্ট দিয়ে লিখো যে ডিএনএ হলো পরিবৃত্তি
এই পরিবর্তনগুলো কোথায় হচ্ছে? এই ছোট হোক বড় হোক, আলটিমেটলি পরিবর্তনটা কোথায় হচ্ছে? কোন জায়গায় হচ্ছে? রুট বা মূল কোনটা? ডিএনএ, তাই না? তাহলে ডিএনএ হলো পরিবৃত্তি ও বিবর্তনের মূল একক। বিবর্তনের কি মূল একক। ঠিক আছে, ডিএনএ হলো পরিবৃত্তি বা বিবর্তনের মূল একক বা ভিত্তি, মূল ভিত্তিও বলা যায়। ওকে, 6 নাম্বার পয়েন্ট দিয়ে লিখে ফেলো যে এই যে পরিবর্তনগুলো হয়, এখানে লিখো ডিএনএ এর গঠন বেশ স্থায়ী। ডিএনএ এর গঠন বেশ স্থায়ী। এই শুধু মিউটেশনই এখানে হয় বা পরিবৃত্তি হয়, মিউটেশন ছাড়া অন্য কোনো পরিবর্তন হয় না। এটা লিখো, ডিএনএ এর গঠন বেশ স্থায়ী, মিউটেশন ছাড়া অন্য কোনো পরিবর্তন হয় না। মিউটেশন ছাড়া কি অন্য কোনো পরিবর্তন হয় না। লিখেছো? 7 নাম্বার পয়েন্ট দিয়ে লিখো ডিএনএ হলো জৈবিক সংকেত প্রেরক। জৈবিক সংকেত প্রেরক। জৈবিক সংকেত প্রেরক। লিখেছো? জি ভাইয়া। লেখা হলে একটু রেসপন্স করবা। ডিএনএ হলো জৈবিক জি সংকেত ভাইয়া। প্রেরক। তাহলে আমরা অনেকগুলো কথা জানলাম। প্রথমত জানছি ডিএনএ কেমন ভিত্তি আমাদের বলতো? বংশগতির কেমন ভিত্তি? আণবিক ভিত্তি। এরপরে আমরা পড়েছি এই যে ডিএনএ, এটা কি ছোট অণু না বড় অণু বলতো? বড় এটা রাসায়নিক একটা বড় অণু। তো যেহেতু এটা সবচেয়ে বড়, নামের দিক থেকেও, কাজের দিক থেকেও, গঠনের দিক থেকেও, সব দিক থেকে গুরুত্বপূর্ণ, এই জন্য এটাকে কি বলা হয়? ডিএনএ এর আরেকটা নাম কি? মাস্টার মলিকিউল। মাস্টার মলিকিউল। ঠিক আছে, তারপরে আমরা জানলাম যে এই যে ডিএনএটা আছে, ডিএনএ আমাদের সকল বৈশিষ্ট্যকে ধারণ করে এবং বৈশিষ্ট্যকে প্রকাশ করে, বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, তাই না? সকল বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক এবং ধারক। ওকে, তারপরে আমরা জানছি ক্রোমোজোমের গাঠনিক উপাদান। তারপরে আমরা কি কি জানলাম বলতো? ডিএনএ তে যদি ছোট ছোট চেঞ্জ হয়, সেই ছোট ছোট চেঞ্জ গুলোকে কি বলে? পরিবৃত্তি বা পরিবৃত্তি। মিউটেশন। আর এরকম যদি অনেকগুলো পরিবৃত্তি হয় তখন তাকে কি বলবো? বিবর্তন। বিবর্তন। তাহলে ডিএনএ হলো পরিবৃত্তি ও বিবর্তনের মূল একক। ঠিক আছে, আর ডিএনএ এর গঠনটা বেশ স্থায়ী, এখানে মিউটেশন ছাড়া অন্য কোনো পরিবর্তন হয় না। তারপরে লিখো জৈবিক সংকেত প্রেরক। ডিএনএ কে বলা হয় জৈবিক সংকেত প্রেরক। এই স্থায়ী এর এই জায়গাটাতে তোমরা একটা লাইন লিখে নিতে পারো, ডিএনএ তে কোনো ভুল হলে ডিএনএ নিজে নিজেই তা মেরামত করে নিতে পারে। এর গঠনটা স্থায়ী আসলে কেন, ব্র্যাকেটে লিখে নিতে পারো যে এখানে কোনো ভুল হলে ডিএনএ কি করে, নিজে নিজে সেটি কি করে নেয়, মেরামত করে নেয়। কিন্তু ভুলেরও তো একটা সীমা থাকে। ভুল হইতে হইতে যদি এমন হয় যে সেই ভুলটা আর কারেকশন হচ্ছে না, তখনই সেখানে পরিবৃত্তি হয় বা চেঞ্জ কি হয়ে লিখে যায়। নিবো আরেকবার বলুন তো? বুঝি নাই, কি বললা? কি লিখে নিবো আরেকটা ওই জায়গাটাতে? বললাম যে ডিএনএ, এই যে ডিএনএ এর গঠনটা কেন এত স্থায়ী, এটার জন্য লিখো যে ডিএনএ তে যদি কোনো ভুল হয় নতুন ডিএনএ তৈরির সময়, ডিএনএ নিজে নিজেই সেটি মেরামত করে নিতে পারে। লিখেছো? এটুকু লিখেছো? একটু রেসপন্স করো। জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা লিখবো ডিএনএ এর সংজ্ঞা। এতক্ষণ পরে আমরা যাব ডিএনএ এর সংজ্ঞায়, যে ডিএনএ টা আসলে কি। এই যে আমরা ইনফরমেশন গুলো জানলাম এতক্ষণ থেকে, এইটাই আমরা এখন একসাথে করে, সবগুলো একসাথে করা যাবে না,
অল্প কয়েকটা একসাথে করে আমরা ডিএনএ এর সংজ্ঞা লিখবো। সবাই একটু লিখো। ডিএনএ কি করতে পারে? রেপ্লিকেট করতে পারে, মনে আছে? রেপ্লিকেশন, ডিএনএ কি করতে পারে বলো? রেপ্লিকেশন বা অনুলিপন করতে পারে, তাই না? ডিএনএ কি করতে পারে? অনুলিপন অনুলিপন করতে করতে পারে। পারে। তাহলে এখানে লিখো যে ডিএনএ কি, এখানে লিখো যে সজীব কোষে অবস্থিত, সজীব কোষে অবস্থিত অনুলিপন ক্ষমতা, অনুলিপনক্ষম, অনুলিপনক্ষম, পরিব্যক্তিক্ষম, পরিব্যক্তিক্ষম মানে পরিবর্তন, পরিব্যক্তি মানেই পরিবর্তন, অনুলিপনক্ষম পরিব্যক্তিক্ষম সকল সকল বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক এমন নিউক্লিক অ্যাসিডকে বলে ডিএনএ। তাহলে কি বললাম বলতো? ডিএনএ তাহলে কি? অবশ্যই কোষটা জীবিত হতে হবে। সজীব কোষে অবস্থিত কি কি ক্ষমতা আছে এর মাঝে বলো? অনুলিপনক্ষম এবং পরিব্যক্তিক্ষম, ওই যে বললাম পরিবর্তন হয়, পরিব্যক্তিক্ষম। এছাড়া এটা কি? সকল বৈশিষ্ট্যের ধারক ও বাহক। এই ধরনের নিউক্লিক অ্যাসিডকে কি বলা হয়? এই ধরনের নিউক্লিক অ্যাসিডকে কি বলা হয়? ডিএনএ। তাহলে আমরা ডিএনএ কি সেটা জানলাম। প্রথমে ডিএনএ সম্পর্কে বেশ কিছু সুনাম শুনে নিছি, যে ডিএনএ আসলে এত গুরুত্বপূর্ণ কেন, এটা কি কি কাজ করে। তো এগুলো জানার পরে এখন আমরা জানলাম যে হোয়াট ইজ ডিএনএ। ডিএনএ জিনিসটা আসলে কি? সজীব কোষে অবস্থিত দুইটা ক্ষমতা আছে, অনুলিপনক্ষম, আরেকটা কি? আরেকটা কি বলতো? পরিব্যক্তিক্ষম। তোমরা যদি ক্রোমোজোমের সংজ্ঞাটা চিন্তা করো, ওখানেও আমরা সেম কথাগুলো বলেছিলাম, কিন্তু ওখানে একটা কথা এক্সট্রা দিয়েছিলাম, সেটা হচ্ছে রং ধারণকারী বস্তু। মনে আছে? মনে আছে বলতো? ক্রোমোজোমের গঠনে কি দিয়েছিলাম? জি এই ভাইয়া। সেম সংজ্ঞা, কিন্তু ওখানে এক্সট্রা করে কি ছিল? রং ধারণকারী বস্তু। কিন্তু ডিএনএ যখন একা একা থাকে তখন সে কি করতে পারে না? রং ধারণ করতে পারে না। এই জন্য এখানে আমরা রঙের কথাটা বাদ দিছি। তাহলে ক্রোমোজোম আর ডিএনএ এর গঠনের মধ্যে মূল বা সংজ্ঞার মধ্যে মূল পার্থক্যটা কোন জায়গায়? একই জিনিস, রঙের সবকিছুই ক্ষেত্রে। সেম, শুধু পার্থক্যটা হচ্ছে রং ধারণ করতে পারে ক্রোমোজোম আর রং ধারণ করতে পারে না হচ্ছে ডিএনএ। ঠিক আছে? আচ্ছা, এখন আসো এই যে আমাদের ডিএনএটা আমরা কিভাবে পরিমাপ করি? ডিএনএ এর পরিমাপ সম্পর্কে লিখো। ডিএনএ এর পরিমাপ, ডিএনএ এর পরিমাপ মনে রাখবা, ডিএনএ নরমালি পরিমাপ করা হয় পিকোগ্রাম এককে। এটা একটু লিখে নাও, ডিএনএ পরিমাপ করা হয় পিকোগ্রাম এককে। কোন এককে? ডিএনএ কোন এককে পরিমাপ করা হয় বলতো? পিকোগ্রাম এককে। পিকো সমান কত বলতো? কারো আইডিয়া আছে? আমরা এই যে 10 ইনভার্স দিয়ে ক্যালকুলেট করি, হিসাব করি, 10 ইনভার্স 6 মানে কি বলতো? মাইক্রো। 10 ইনভার্স 9 মানে কি? ন্যানো। ন্যানো। 10 ইনভার্স 10 মানে কি বলতো? পিকো। অ্যাংস্ট্রম। 10 ইনভার্স 10 মানে কি? অ্যাংস্ট্রম। আর 10 ইনভার্স 12 সমান কত? এইটা হচ্ছে পিকো। ঠিক আছে? এই যে মাইক্রো, ন্যানো, পিকো, তিন ডিফারেন্সে 6,
3 9, 3 12, এগুলো 3 ডিফারেন্সে যায়, মাঝখানে একটা ঢুকে গেছে অ্যাংস্ট্রম। ঠিক আছে, তো আমাদেরকে এই এককগুলো মনে রাখতে হবে। তাহলে ডিএনএ নরমালি কোন এককে হিসাব করা হয় বলতো? এখানে লিখে নাও, পিকোগ্রাম এককে। সাইডে ব্র্যাকেটে লিখো 10 ইনভার্স কত? 12 গ্রাম। 10 ইনভার্স 12 গ্রাম সমান কি? 1 পিকোগ্রাম। ওকে, এই জায়গায় এখন লিখো মানুষের প্রতিটি ডিপ্লয়েড কোষে, প্রতিটি কেমন কোষে? ডিপ্লয়েড বা 2n কোষে, ডিপ্লয়েড কোষে এই ডিএনএ এর সংখ্যা বা পরিমাণ হচ্ছে 5 থেকে 6 পিকোগ্রাম। কত? 5 থেকে 6 পিকোগ্রাম। তাহলে এখান থেকে যদি একটু চালাকি করে বলে যে হ্যাপ্লয়েড কোষে কত, হ্যাপ্লয়েড কোষে এই পিকো মানে ডিএনএ এর পরিমাণ কত বলতো? কি হবে, কিভাবে ক্যালকুলেট? 2.5 থেকে 3। জাস্ট এটাকে অর্ধেক করে দিবা, 2.5 থেকে 3 পিকোগ্রাম। ডিপ্লয়েড মানে এখানে ডাবল, হ্যাপ্লয়েড মানে সিঙ্গেল, তাহলে এখানে কি হয়ে যাবে? কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। এইটা হচ্ছে কোষে। এরপরে লিখো মানব দেহে, পুরো দেহটাতে এরকম কোষ আছে প্রায় 100 ট্রিলিয়ন। সো পুরো দেহে ক্রোমোজোম থাকে প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় 100 গ্রাম। কত? পুরো দেহটাতে ক্রোমোজোম থাকে, এই ডিএনএ থাকে কতটুকু বলো? পুরো দেহে ডিএনএ থাকে কতটুকু? পুরো দেহে 100 ডিএনএ গ্রাম। কতটুকু থাকে? 100 গ্রাম। আর প্রত্যেকটা কোষে কতটুকু থাকে? প্রত্যেকটা কোষে কতটুকু থাকে? 5 থেকে 6 পিকোগ্রাম ডিপ্লয়েড কোষে। ওকে, সবার কি এইটুকু ক্লিয়ার? সবার এইটুকু জি ক্লিয়ার? ভাইয়া। পরিমাপ জি হয়ে ভাইয়া। গেল। তাহলে ডিএনএ কি সেটা আমরা জানলাম, ডিএনএ কোন একক দিয়ে আমরা প্রকাশ করি সেটা জানলাম। এরপরে লিখো যে ডিএনএ এর আকৃতিটা কেমন। আকৃতি, এখানে লিখো আদি কোষে ডিএনএ এর আকৃতি হচ্ছে বৃত্তাকার। আদি কোষে ডিএনএ এর আকৃতি কেমন বলো? বৃত্তাকার। 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 আর প্রকৃত কোষে ডিএনএ এর আকৃতি হচ্ছে সূত্রাকার। ব্র্যাকেটে লিখো দ্বিসূত্রক। কয়টা হেলিক্স থাকে বলতো? 2টা। 2টা। দ্বিসূত্রক বা ইংরেজি লিখো ডাবল হেলিক্স, DOUBLE, ডাবল হেলিক্স। হেলিক্সকে আবার স্ট্র্যান্ডও বলা হয়। এই সুতাটাকে স্ট্র্যান্ড অথবা হেলিক্স বলা হয়। হেলিক্স বা ডাবল স্ট্র্যান্ড, ডাবল হেলিক্স অথবা কি ডাবল স্ট্র্যান্ড। তাহলে ডিএনএ এর পরিমাপ জানলাম, ডিএনএ এর কি জানলাম এখন? আকৃতি। ভাইয়া সাইডে লেখাটা দেখতে পাচ্ছি না। DOUBLE, ডাবল হেলিক্স বা ডাবল স্ট্র্যান্ড, STRAND, স্ট্র্যান্ড। লিখেছো? এটুকু লিখেছো? জি ভাইয়া। আচ্ছা, তারপরে আমরা এর কিছুটা ইতিহাস জানবো, ইতিহাসটা একটু পরে আলোচনা করতেছি, কারণ এই ইতিহাসটাই আমাদের গঠনে কাজে লাগবে। ঠিক আছে, এর ইতিহাসে মনে রাখবা ডিএনএ রঞ্জন পদ্ধতি, ডিএনএ রঞ্জন পদ্ধতি আবিষ্কার করেন হচ্ছে রবার্ট ফুলজেন। আবিষ্কার করেন কে? রবার্ট, FEUL, বানানটা হচ্ছে FEULGEN, ফুলজেন। এইটাকে বলা হয় ফুলজেন স্টেইনিং।
ফুলজেন স্টেইনিং। তোমরা যখন সামনে প্র্যাকটিক্যাল করবা, মাইক্রোস্কোপে কোনো কিছুকে দেখতে হলে আমাদের সেটাকে রং করে নিতে হয়, না হলে আমরা মাইক্রোস্কোপে দেখতে পাই না। এই জিনিসটাকেই বলে স্টেইনিং। তো ডিএনএ কে রঞ্জন বা রঙিন করার যে পদ্ধতিটা, এটা কে আবিষ্কার করছেন? কে আবিষ্কার করছেন বলো তো? স্টেইনিং রবার্ট রবার্ট ফুলজেন। ফিল্ড। এই জন্য এটাকে বলা হয় ফুলজেন স্টেইনিং। আর রংটার নাম কি? রংটার নাম কি? ফুলজেন রং। অ্যাকচুয়ালি এটা ক্রোমোজোম ধারণ করে, ঠিক আছে? ক্রোমোজোম ওই রংটা ধারণ করতে পারে। আচ্ছা, এরপরে চলে আসো, এই যে ডিএনএ, ডিএনএ তে আমরা জানি এ থাকে, টি থাকে, জি থাকে, সি থাকে, ATGC, তাই না? এই চারটা থাকে। তো এই যে ডিএনএ এর গঠনটাতে আমরা ATGC দেখতে পাই। তো এ এবং টি এর পরিমাণ সমান। এ ও টি, যেখানেই এ থাকবে সেখানেই কি থাকবে বলতো? এর সাথে টি। সবসময় কি থাকে? টি থাকে। টি। তাহলে এ যেখানে পাবা, টিও সেখানে পাবা। তার মানে যতগুলো এ পাবা ততগুলোই কি পাবা? টি পাবো। টি পাবা। এ ও টি। আর আরেক দিক থেকে যদি চিন্তা করি, জি ও সি কি একই সমান। সম পরিমাণে থাকে। সম পরিমাণে থাকে। এই তথ্যটা যিনি দেন তার নাম হচ্ছে বিজ্ঞানী চারগফ। কি? বিজ্ঞানী চারগফ। আচ্ছা, চারগফ, এজন্য এইটাকে বলে চারগফস রুলস। এই রুলসটার নাম কি? চারগফ রুলস। চারগফস রুলস। আচ্ছা, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে গফ মানে আমরা বলি গার্লফ্রেন্ড, সিএফ। তো যাই হোক, তো এখানে চারজন আছে, এখানে আসলে ছেলে ফ্রেন্ড নাই, মেয়ে বেস্ট ফ্রেন্ড ধরতে পারো। তারা কেউ কাউকে ছাড়া থাকে না। তো এর বেস্ট ফ্রেন্ড হচ্ছে টি। যেখানেই তুমি একে দেখবা সেখানেই টিকে পাবা, যেখানেই জি কে দেখবা সেখানেই কাকে পাবা? সি কে পাবা। তো চারটা জিএফ মানে ধরে নাও। তো এজন্য এটা দিয়েছেন কে বলতো? নামটা কিভাবে মনে রাখবো? চার গফ। ওকে, তাহলে চারগফের রুলসটা কি? কে বলতে পারবা? চারগফের রুলসটা কি বলো তো? ভাইয়া ভাইয়া হ্যাঁ এটা বলো। আবিষ্কার না অবিষ্কার হয়ে গেছে। আচ্ছা, ওইটা ঠিক করে নিও। সব কি আর করে দেওয়া যায়? মাঝে মধ্যে একটু ঠিক করে নিবে। ওকে, আচ্ছা দেখো, তাহলে এটি আর জিসি সমান, এই তথ্যটা কে দেন? এই তথ্যটা কে চারগফ। দেন? চারগফ। এই জন্য এটাকে কি বলা হয়? এই রুলসটাকে কি বলা চারগফ। হয়? চারগফস রুল। আচ্ছা, এরপরে আরো আরো আমাদেরকে দুইটা ইতিহাস জানতে হবে। একটা হচ্ছে এই যে ডিএনএ, ডিএনএ এর প্রথম এক্স রে করেন দুইজন বিজ্ঞানী, তাদের নামটা জানতে হবে। এইটাকে বলা হয় ডিএনএ এর এক্স রে ক্রিস্টালোগ্রাফি। এক্স রে দিয়ে ডিএনএ এর গঠনটা দেখতে পেয়েছিলেন। এক্স রে ক্রিস্টালোগ্রাফি, জিআরএ পিএইচওয়াই, গ্রাফি করেন দুইজন বিজ্ঞানী। একজনের নাম হচ্ছে উইলকিন, WILKIN, উইলকিন। এবং আরেকজনের নাম হচ্ছে ফ্র্যাঙ্কলিন। তাহলে ডিএনএ ক্রিস্টালোগ্রাফি, ডিএনএ এর এক্স রে ক্রিস্টালোগ্রাফি কে করেন বলো তো? উইলকিন এক্স রে ও ফ্রাঙ্কলিন। ক্রিস্টালোগ্রাফি করেন হচ্ছে উইলকিন এবং ফ্র্যাঙ্কলিন। আর লাস্টে এই যে এরা এত সবকিছু আবিষ্কার করলো, সবার তথ্যগুলো একসাথে নিয়ে একটা মডেল আকারে প্রস্তাব করেন দুইজন বিজ্ঞানী। একজনের নাম হচ্ছে ওয়াটসন এবং আরেকজনের নাম হচ্ছে ক্রিক। তারা যে মডেলটা দেন সেটাকে বলা হয় ডিএনএ ডাবল হেলিক্স মডেল। কি মডেল? ডিএনএ ডাবল হেলিক্স মডেল। এই যে উপরের ব্যক্তিগুলো তারা যে তথ্যগুলো দিয়েছেন সেগুলোকে কাজে লাগিয়ে একটা মডেল প্রস্তাব করেন হচ্ছে ওয়াটসন এবং ক্রিক। সেই মডেলটার নাম হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স মডেল। এই মডেলটা তাহলে কে দেন বলতো? ওয়াটসন এবং ক্রিক।
ও ক্রিক। এই ওয়াটসনের নাম তোমরা আর কোথাও কি শুনেছো? যারা একটু গোয়েন্দা গল্প পড়তে পছন্দ করো, কেউ কি আছো যারা ওয়াটসনের নাম শুনেছো? ওয়াটসন কোন চরিত্র? এটা একটা বিখ্যাত একজন রাইটারের লেখার একটা চরিত্র। কেউ জানো? আচ্ছা, তোমরা শার্লক হোমসকে চেনো? শার্লক হোমসের নাম শুনেছো? ডিটেকটিভ। জি ভাইয়া। সেই শার্লক হোমসের লেখাগুলো যার জবানিতে প্রকাশ হয়, মানে যিনি আসলে তাকে হেল্প করেছেন বা যার মাধ্যমে ওই গল্পগুলো প্রকাশ করা হয়, তিনি হচ্ছেন ডাক্তার ওয়াটসন। তো আমি মাঝে মধ্যে একটু এই গল্প টল্প শুনি ইউটিউবে। তো ওখানে খুব সুন্দর করে বলে ডক্টর ওয়াটসন, ডক্টর বলে না, ওয়াটসন, ডিয়ার, মাই ডিয়ার ওয়াটসন। তো যাই হোক, আমরা 4টা কথা পড়লাম। প্রথম কথা, ডিএনএ রঞ্জন পদ্ধতি কে আবিষ্কার করেন বলো তো? রবার্ট লুগান। রবার্ট ফুলজেন। সেই রঞ্জন পদ্ধতিটার নাম কি? ফুলজেন স্টেইনিং। ফুলজেন স্টেইনিং। স্টেইন। এরপরে 4টা গফ, ATGC। এই রুলসটা কে দেন? চারগফ। চারগফ। ডিএনএর এক্স-রে করে তার গঠন সম্পর্কে ধারণা কে দেন? কারা দেন? উইলকিন এবং উইলকিন এবং ফ্রাঙ্কলিন। ফ্র্যাঙ্কলিন। ঠিক আছে। আর লাস্টে এদের সব ইনফরমেশন কাজে লাগিয়ে একটা ডাবল হেলিক্স মডেল প্রস্তাব করেন কারা বলতো? ওয়াটসন এবং ওয়াটসন ক্রিক। এবং ক্রিক। তাহলে ইতিহাসটুকু ক্লিয়ার। কয়টা নাম পড়েছি? জি ভাইয়া। কয়টা নাম পড়েছি? 4টা নাম। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চলে যাব ডিএনএ এর গঠনে। ডিএনএ এর গঠন সম্পর্কে আমরা কিছুটা আইডিয়া নিব যে ডিএনএটা আসলে কিভাবে গঠিত হলো। তার আগে আমরা লাস্ট দিনের পড়ার কিছু অংশ একটু দেখে নিব। ঠিক আছে, লাস্ট দিনের পড়ার কিছু অংশ একটু দেখে নিব। দেখো, আমাদের প্রথমেই জানতে হবে যে এইরকম পঞ্চভুজাকার যে গঠনটা, এই পঞ্চভুজাকার গঠনটাকে কি বলা হয়? 5 কার্বন বিশিষ্ট এটা কি? রাইবোজ সুগার। এটা রাইবোজ না, আমরা ডিএনএ পড়তেছি, তাহলে এটা কি হবে? ডিঅক্সিরাইবোজ। এটা কি? ডিঅক্সিরাইবোজ শর্করা। এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, এই মাথারটা 5 নাম্বার কার্বন, তাই না? এই 1 নাম্বার কার্বনে ডিএনএ এর ক্ষেত্রে কে কে যোগ হতে পারে? আইদার এ যোগ হতে পারে, অথবা কি যোগ হতে পারে? টি যোগ হতে পারে, টি যোগ। অথবা কি জি, অথবা কি ছি। সি। এই 4টার যে কোনো একটা যুক্ত হতে পারে। এখানে কি ইউরাসিল যুক্ত হতে পারবে বলতো? ডিএনএ এর গঠনে কি ইউরাসিল আসবে? না। আসবে না। তাহলে এই 4টার যে কেউ একজন এই ডিঅক্সিরাইবোজের সাথে যুক্ত হবে। আর এইদিকে 3 নাম্বার কার্বনে একটা কি যুক্ত হবে বলতো? জৈব ইনঅর্গানিক ফসফেট। ফসফেট। এই যে ফসফেট, এই ফসফেটটা আসছে কোথা থেকে? ফসফরিক অ্যাসিড থেকে। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে কয় ধরনের নিউক্লিওটাইড হতে পারে? এইটা মিলে যদি এ থাকে তাহলে এক ধরনের নিউক্লিওটাইড হবে। এই দুইটা সেম যদি টি থাকে তখন কি নিউক্লিওটাইডটা চেঞ্জ হয়ে যাবে না? চেঞ্জ হয়ে যাবে কিনা? চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইটা একটা হতে পারে। জি থাকলে একরকম হতে পারে, সি থাকলে একরকম হতে পারে। তাহলে কয় ধরনের নিউক্লিওটাইড দিয়ে ডিএনএ গঠিত হয়? আলটিমেটলি ঘুরে ফিরে কয় ধরনের নিউক্লিওটাইড আসে ডিএনএ এর গঠনে? 4 ধরনের। 4 ধরনের। ঠিক আছে। আচ্ছা, এই যে ফসফেটটা কি? এই যে H3PO4। এখন তুমি চিন্তা করো, এইচ গুলোকে যদি ছেড়ে দেয়, এইচ গুলোকে, ফসফেট গ্রুপটা যদি উন্মুক্ত হয়, মানে এইচ ছেড়ে দিল, এটা পানিতে ভেঙে 3টা H+ আসলো, তার সাথে কি আসবে বলতো? PO4 3-। তাহলে ফসফেট গ্রুপ যদি এরকম একা একা থাকে, উন্মুক্ত থাকে, তার মানে সে অলরেডি কি ছেড়ে দিছে? হাইড্রোজেন আয়ন। H+ ছেড়ে দিছে। আর তোমরা জানো যে যারা এভাবে হাইড্রোজেন আয়ন
বা H প্লাস ছেড়ে দেয় তারাই কি অ্যাসিড। অ্যাসিড। তাহলে এই যে এখান থেকে এই ফসফেট গ্রুপ কি থাকে, মুক্ত থাকে না বদ্ধ থাকে? H দিয়ে বদ্ধ থাকে, বলতো কিরকম থাকে? নরমালি এটা মুক্ত থাকে। ফসফেট গ্রুপ মুক্ত মানেই H গুলো ছেড়ে দিছে, আর এই H ছেড়ে দেওয়া মানেই কি অম্লীয়। তাহলে কি আমরা বলতে পারি যে ফসফেট গ্রুপ মুক্ত থাকা মানেই এটাই হচ্ছে অম্লীয় হওয়ার মূল কারণ? এই যে H প্লাস ছেড়ে দিছে, ফসফেট গ্রুপ একা একা আছে, ফসফেটটা একা একা আছে, তার মানে H প্লাস কে ছেড়ে দিছে। H প্লাস দেওয়া মানেই অ্যাসিড, তাহলে ফসফেট গ্রুপ মুক্ত থাকার মানেই কি? অম্লীয় এটা হওয়া। অম্লীয় হবে। ঠিক আছে, এই দুইটা কথা বুঝছো কিনা? কয় ধরনের নিউক্লিওটাইড দেখছি বলো তো এখানে? 4 ধরনের। 4 ধরনের। আচ্ছা, এখন আসো আমি যে কোনো একটা নিয়ে কাজ করব, 4টাকে নিয়ে তো আর একসাথে কাজ করা যায় না। এ নিয়ে কাজ করলাম, তাহলে এইটা একটা নিউক্লিওটাইড হলো। ঠিক আছে, এরপরে আমি এখানে আরেকটা নিউক্লিওটাইড আঁকবো, আরেকটা সেম ধরনের নিউক্লিওটাইড আঁকবো। এখানে ধরো আমি জি দিয়ে আঁকলাম, এইভাবে জি দিয়ে আঁকলাম। এই জায়গায় 1 2 3 নাম্বারে একটা ফসফেট, ওকে, আর এই 5 নাম্বারটা এখানে ফাঁকা। আবার এখানে আরেকটা নিউক্লিওটাইড আঁকি, আমরা এরকম 3টা করে নিউক্লিওটাইড আঁকবো। এটারও 1 নাম্বারে ধরো আবার এ আছে সাপোজ, 3 নাম্বারে একটা ফসফেট আছে, আর 5 নাম্বারটা এভাবে ফাঁকা আছে। তাহলে তোমরা একটু চিন্তা করো, এই যে এগুলো কি, এইটা একটা কি নিউক্লিওটাইড, এটা আরেকটা কি, এটা আরেকটা কি নিউক্লিওটাইড। এটার গঠনে আমি লাস্ট দিনে বলেছিলাম যে এই নিউক্লিওটাইডটা গঠন হওয়ার আগে প্রথমে রাইবোস শর্করা একা ছিল, একা থাকার পরে তার একজন সঙ্গী আসলো, একটা নাইট্রোজেন ক্ষার। যখনই নাইট্রোজেন ক্ষার যুক্ত হয়ে গেল, এই দুইজনকে এবার কি বলবো, একা থেকে যখন দোক্কা হয়ে গেল তখন কি বলবো, এইটুকুকে কি বলবো, নিউক্লিও নিউক্লিওটাইড। ধরবো কা, এইটুকু, এই যে দুইজন নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড। যখন 3 নাম্বার সঙ্গীটা আসলো, এই যে ফসফেট, তখন এটাকে 3 জনকে একত্রে কি বলবো, নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। তাহলে প্রথমে রাইবোস, এরপরে দোক্কা হইলো, মানে 2 জন মিলে গেল, তখন হইলো নিউক্লিওসাইড। নিউক্লিওসাইডের পরে কি গঠন হইলো, নিউক্লিওটাইড। এখন দেখো এই যে নিউক্লিওটাইড গুলো আছে, এই নিউক্লিওটাইড গুলো এইভাবে আবার জোড়া লেগে যায়। এই যে একটার নিচের যে ফসফেট, সেটা ঠিক তারপরে নিচের নিউক্লিওটাইডটার এই 5 নাম্বার কার্বনটার সাথে এভাবে কি হয়, যুক্ত 5 হয়। নাম্বার কার্বনটার সাথে এভাবে যুক্ত হয়। তাহলে এই নিউক্লিওটাইড গুলো আবার কোন বন্ধনী দ্বারা যুক্ত হচ্ছে বলতো, ফসফোডাইএস্টার বন্ধনী। ফসফোডাইএস্টার বন্ধনী। আমরা যদি এইটাকে মার্কিং করতে চাই, তাহলে এই প্রান্তটাকে কি দিব, এই প্রান্তে কোন প্রান্তটা ফাঁকা আছে, 5 নাম্বারটা ফাঁকা আছে, আর নিচের দিকে কোনটা ফাঁকা আছে, 3 নাম্বার। 3 নাম্বার। তাহলে এই পাশটা দিয়ে দিব 3 প্রাইম। কি দিয়ে দিব, এই 3 পাশটা প্রাইম। 3 প্রাইম। তাহলে এক পাশে 5 প্রাইম আর এক পাশে কি 3 প্রাইম। 3 প্রাইম। এখন আসো, ডিএনএ এর গঠন হইতে গেলে অবশ্যই 2টা সুতা থাকতে হবে। কয়টা সুতা থাকতে হবে এরকম, এইটা মিলে তো একটা সুতা হইলো, তাহলে এ পাশেও কি থাকতে হবে, এ পাশেও কি থাকতে হবে, আরেকটা সুতা থাকতে হবে। আমরা যখন একটু পরে গঠনটা পড়বো, আমরা দেখব যে 2টা সুতা থাকে, এবং সুতাগুলো থাকে, ধরো 2টা জিনিস এভাবে আছে, এই দুটাকে আমরা কি বলি, একান্তর, সমান্তরাল না আঁকা বাঁকা, কিরকম, এই দুটো কি, সমান্তরাল। সমান্তরাল। আমরা এখানে বলবো, নরমালি প্যারালাল বলা হয়, কিন্তু আমরা এখানে বলবো অ্যান্টি প্যারালাল। কি বলবো, অ্যান্টি প্যারালাল। অ্যান্টি প্যারালাল। মানে একটার যদি মাথা এই পাশে হয়, পা এই পাশে হয়, তাহলে আরেকটার মাথা হবে এই সাইডে, মানে এই পাশে যেটার পা, অপরটার ওপাশে কি মাথা। মাথা। এজন্য এটাকে আমরা শুধু প্যারালাল বলতেছি না, কি প্যারালাল বলতেছি বলতো, অ্যান্টি প্যারালাল। অ্যান্টি প্যারালাল। তাহলে সুতাগুলো কিভাবে অবস্থান করবে বলো,
অ্যান্টি প্যারালাল অ্যান্টি প্যারালালি অবস্থান করবে। তাহলে এই পাশটা যদি 5 প্রাইম উপরে হইছে 3 প্রাইম নিচে হইছে, তাহলে এই সাইডটাতে অবশ্যই 3 প্রাইমটা 3 কি হবে? প্রাইম উপরে হবে। উপরে। এখন 3 প্রাইমটাকে উপরে নিতে গেলে তোমাকে পুরা গঠনটা কি করতে হবে? চিন্তা করো, পুরা গঠনটা কি করতে হবে? উল্টায় দিতে হবে। তাহলে এখানে অক্সিজেনটা উপরে ছিল, আমি এই পাশে অক্সিজেনটাকে কোথায় দিব বলো তো? নিচে। অক্সিজেনটাকে কই দিব? অক্সিজেনটাকে এভাবে নিচের দিকে দিব। অক্সিজেনটাকে নিচে দিয়ে দেখো তো, অক্সিজেনের দুই সাইডে দুইটা বাহু ছিল, আর উপরের দিকে এরকম, তাহলে কয়টা বাহু হবে? 3টা বাহু হবে। ক্লিয়ার? এই যে এপাশে যেটা উপরে দিচ্ছি, এখানে অক্সিজেনটা নিচে, অক্সিজেনের সাথে 2 নাম্বার, এই যে 2টা বাহু, আর নিচে এরকম 3টা, এখানে উপরের দিকে কি হবে? 3টা। এইটুকু 3টা। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, 1 নাম্বারটা এই সাইডে ছিল, এটার 1 নাম্বারটা কোথায়? এখানে 1। তাহলে এটা হবে 2, এটা হবে কি 3, এটা 4, এই 4-এর মাথায় এখানে কি হবে? 5। তাহলে 5 এইটা যা আঁকছি এর ঠিক কি আঁকছি বলতো? বিপরীত। অ্যান্টি প্যারালাল। তাহলে যা আঁকছি এপাশে সেটাকে কি করে দিব? এপাশে উল্টায় দিব। উল্টাই দিব। এখন দেখো, এখানে 3 নম্বরে কি থাকবে? 3 নম্বরে একটা কি থাকবে বলো? ফসফেট। ফসফেট থাকবে। ফসফেট। ফসফেটটা দিয়ে দিলাম। আর এপাশে যদি এ থাকে, তাহলে এখানে নাইট্রোজেন ক্ষার হিসেবে কি থাকবে? এর সাথে সবসময় কি লাগে? থায়ামিন। টি লাগে। তাহলে এখানে আমরা টি দিয়ে দিলাম। ওকে? তাহলে এই প্রথম নিউক্লিওটাইডটা কিভাবে আঁকলাম বুঝতে পারছো? এপাশে ও উপরে, এখানে ওটা নিচে, 2 বাহু উপরে, এখানে 2 বাহুটা নিচে, 3 বাহু নিচে, এপাশে 3 বাহু কোথায় দিলাম? 1 2 3, 3টা বাহু দিলাম উপরে। এখানে ফসফেটটা এইভাবে কোনাকুনি নিচে ছিল, এখানে ফসফেটটা কত নাম্বারে? এই যে 1 2 3, 3 নাম্বারে এভাবে দিছি। আর 4, এইটা হচ্ছে 5 নাম্বার কার্বন। এটা কত নাম্বার? এটা কত নাম্বার? 5 5 নাম্বার। তাহলে এখানে 5 নাম্বার ছিল এই পাশে উপরে, এখানে 5 নাম্বার কই চলে গেল? নিচে। এইটা আঁকতে নিচে। পারবা কিনা আমাকে বলো তো? জি এটা ভাইয়া। আঁকতে পারবা? আচ্ছা, এখন আমাকে বলো, পরেরটা যদি আমরা আঁকতে চাই, ওটাকে সেম ভাবে নিচে দিলাম, 2টা বাহু এখানে দিলাম, 3টা বাহু এইখানে দিলাম, 3 নাম্বারটাতে একটা ফসফেট দিলাম, আর 1 নাম্বারটাতে জি এর সাথে থাকতে গেলে এই জায়গায় কি থাকতে হবে? সি সি থাকতে হবে। এখানে আমি সি দিয়ে দিলাম। আচ্ছা, আর এই যে 5 নাম্বার কার্বনটা, সেটা এখানে বাড়াই দিলাম। এখন এইখানে আরেকটা নিউক্লিওটাইড এঁকে ফেলো, আরেকটা নিউক্লিওটাইড এঁকে ফেলো এইভাবে সেম ভাবে। এই যে আমি অক্সিজেন নিচে দিছি, নিচে 2 বাহু, উপরে 3 বাহু, এটা 3 নাম্বার কার্বন। 3 নাম্বার কার্বনে কি দিব বলো তো? 3 নাম্বার কার্বনে কি দিব? ফসফেট। ফসফেট। আর 5 নাম্বার কার্বনটা এপাশে এইভাবে বাড়াই দিয়ে দিব। 5 নাম্বার কার্বনটা কি করব? এপাশে বাড়াই দিব। এপাশে এ আছে, তাহলে এর মানে বিপরীতে এখানে কি থাকবে? কি টি। থাকবে? টি থাকবে। সবার কি এইটুকু ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। এখন দেখো, এই যে মাঝখানটা কি এমনি এমনি থাকবে, না মাঝে কোনো বন্ধন থাকবে বলো তো? মাঝে কি বন্ধন থাকবে? বন্ধন থাকবে। থাকবে। মাঝে বন্ধন থাকবে। সেই বন্ধনটার নাম কি বলো তো? হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন। এ এবং টি এর মাঝে কয়টা থাকে? ডাবল 2টা। বন্ড। 2টা। আর জি এবং সি এর মাঝে কয়টা থাকে? 3টা। 3টা। এখানে এ এবং টি এর মাঝে কয়টা? 2টা। 2টা। আরেকটা কাজ বাকি আছে, এখনো গঠনটা কমপ্লিট হয় নাই। এই যে এইগুলো, এই নিউক্লিওটাইড গুলো কি জোড়া জোড়া আঁকছি, না ছাড়া ছাড়া করে আঁকছি? ছাড়া ছাড়া। ছাড়া ছাড়া করে ছাড়া। আঁকছি। তাহলে এই 5 নাম্বারের সাথে এই ফসফেটটা কি করতে হবে? জোড়া লাগাই দিতে হবে। এই 5 নাম্বারের সাথে এই ফসফেটটা কি করতে হবে? জোড়া লাগাই দিতে হবে। এই প্রান্তটাকে যদি আমরা নাম্বারিং করি, এটা কোন প্রান্ত হবে? 5 5 প্রাইম। প্রাইম। আর এই প্রান্তটা কি হবে? 3 প্রাইম। 3 প্রাইম। তাহলে এইটুকু গঠন সবার মাথায় ঢুকেছে বলো? জি ভাইয়া। এইটুকু জি ভাইয়া। বোঝা মানে পুরা ডিএনএ এর গঠন বুঝে ফেলা। এইটুকু যদি বুঝতে পারো, এই সেম জিনিস রিপিট হয়ে 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 কি হবে? পুরা কি তৈরি হবে? ডিএনএ তৈরি হবে। তৈরি হবে। এইটুকু সবাই বুঝতে পেরেছো? একটু দয়া করে বলো। যদি না বুঝতে পারো আমি জি ভাইয়া। আবার বুঝাবো, কিন্তু ভাইয়া বলতে আরেকবার হবে। বলতে বলুন। দেখো, এই জায়গায় এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড।
এই নিউক্লিওটাইড গুলো মিলে এভাবে কি তৈরি করলো? ফসফোডাইএস্টার বন্ধন দিয়ে যুক্ত করে কি তৈরি করলো? অনেকগুলো নিউক্লিওটাইড মিলে সুতা পলি নিউক্লিওটাইড কি? পলি নিউক্লিওটাইড কি? চেইন। পলি নিউক্লিওটাইড কি বলো? চেইন। চেইন। এভাবে দেখো তো, এই পাশে একটা পলিনিউক্লিওটাইড চেইন, এ পাশে একটা পলিনিউক্লিওটাইড চেইন। তাহলে দুইটা পলিনিউক্লিওটাইড চেইন কি একই দিকে সমান্তরালে আছে নাকি বিপরীত দিকে সমান্তরালে আছে? বিপরীত দিকে সমান্তরালে। বিপরীত দিকে সমান্তরালে আছে। তুমি দেখো স্ট্রাকচার, এখানে ও উপরে, এখানে ও নিচে, এখানে 5 উপরে, এখানে 5 নিচে, আমরা বিপরীত করে আঁকছি। এবং এইটা একটা পলিনিউক্লিওটাইড চেইন, এইটা একটা পলিনিউক্লিওটাইড চেইন, দুইটা পলিনিউক্লিওটাইড চেইন, এই যে এপাশের চেইন এপাশের চেইন, মাঝখানে কোন বন্ধন দ্বারা যুক্ত হইছে? হাইড্রোজেন হাইড্রোজেন। হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়েছে। এভাবে দুইটা পলিনিউক্লিওটাইড চেইন পরস্পর কোন বন্ধন দ্বারা যুক্ত হলো? হাইড্রোজেন। হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হলো। যুক্ত হয়ে কি গঠন করলো? এই জিনিসটাই কি? এটাকে যদি এপাশে DNA বাড়াই বা DNA এপাশে বাড়াই তাহলে এটাই কি হবে? ডিএনএ। এটাই হবে ডিএনএ। সবাই কি বুঝতে পারছো? গঠনটা কি খুব কঠিন? জি না ভাইয়া। আচ্ছা স্নেহা, তুমি কি আছো? জি স্নেহা, তুমি তো আগের দিন ক্লাস করো নাই, আজকের ক্লাসে কোনো প্রবলেম হচ্ছে? বুঝতে পারছো তো? পাচ্ছি। একটু মাথার উপর দিয়ে যাচ্ছে। জি আচ্ছা, যাই হোক, তুমি আগের ক্লাসটা অবশ্যই করে নিবা, ঠিক আছে? জি ভাইয়া, আচ্ছা, ঠিক আছে। দেখো, তাহলে আমরা এখানে একটা ডিএনএ এর গঠন এঁকে ফেললাম। এই ডিএনএ এর গঠনটাকে যদি আমরা দুই সাইডে বাড়াই দিই তাহলে একটা পূর্ণাঙ্গ ডিএনএ হয়ে যাবে। এখানে আমরা ডিএনএ এর কিছু অংশ এঁকেছি। এখন তাহলে তোমরা খেয়াল করো, এই জিনিসটাকে আমরা সুতার মাধ্যমে দেখাতে যদি চাই, তখন আমাদের এখানে কয়টা সুতা আঁকতে হবে? দুইটা। দুইটা সুতা আঁকতে হবে। আর দুইটা সুতার মাঝখানে এরকম করে কি বন্ধন থাকবে? হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন। এখন কেউ একটু আমাকে আগের দিনের ফ্লো চার্টটা পড়ে শোনাবা, এক এক করে পড়বা, এক একটা পয়েন্ট আমি মিলাই দিব। ওকে, কে পড়ে শোনাইতে চাও? রাইসা পড়বা? জি ভাইয়া। পড়ো। প্রথম পয়েন্ট কি ছিল? এই যে দেখো, এটা কি? এটা এটা কি? হচ্ছে ডিঅক্সি ডিঅক্সিরাইবোজ। রাইবোজ। এর সাথে কি যুক্ত হয়েছে? যে কোনো একটা নাইট্রোজেন নাইট্রোজেন ক্ষার। দুইটা মিলে কি গঠন করলো শুরুতে? এইদিকে এখনো কিচ্ছু নাই, জাস্ট এতটুকু আছে, তাহলে নিউক্লিওসাইড। তারপরে কি যুক্ত হইলো? অজৈব ফসফেট। ফসফেট। এই তিনটা মিলে এবার কি তৈরি করলো? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। এভাবে একটা নিউক্লিওটাইড, দুইটা নিউক্লিওটাইড, তিনটা নিউক্লিওটাইড, অসংখ্য নিউক্লিওটাইড কোন বন্ধন দ্বারা যুক্ত হলো? হাইড্রোজেন বন্ধন। ফসফোডাইএস্টার। এই যে, এই জায়গায় তো ভুল করা যাবে না, এটা হাইড্রোজেন বন্ধন না, হাইড্রোজেন বন্ধন এই মাঝের গুলো। এইটা কি? ফসফোডাইএস্টার বন্ধন। ফসফোডাইএস্টার বন্ধন। এবার তাহলে তুমি পড়ো তো, কি লিখেছিলাম ওই দিন? পড়ো, একটু পড়ো তাড়াতাড়ি। রাইসা, তুমি কি শুনতে পাচ্ছো? ভাইয়া রাইসা দুইজন আছে, এখন যে কে বলবে? আচ্ছা, যে ইচ্ছা বলো না, একজন বললেই হইলো, যে সাহস করে বলো। প্রথমে ডিঅক্সিরাইবোজ আর হচ্ছে নাইট্রোজেন যুক্ত ক্ষার একত্রিত হয়ে এই দুইটা মিলে কি তৈরি করলো? ডিঅক্সিনিউক্লিওটাইড ডিঅক্সিনিউক্লিওসাইড। তারপর ডিঅক্সিনিউক্লিওসাইড তৈরি করবে। তারপরে 3 নম্বরে কার্বনে অজৈব এই ফসফেট যে 3 নাম্বার যুক্ত হয়ে কার্বনে অজৈব ফসফেট যুক্ত হয়ে তিনটা মিলে কি তৈরি করলো? ডিঅক্সিনিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। তারপর এরকম অনেকগুলো নিউক্লিওটাইড তৈরি তারপর হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, এরপর কি হবে? তারপরে এগুলো এই যে ফসফোডাইএস্টার বন্ধন দ্বারা যুক্ত হবে। ফসফোডাইএস্টার বন্ধনী দ্বারা কি হবে? এই নিউক্লিওটাইড গুলো কি হবে? যুক্ত হবে। যুক্ত যুক্ত হয়ে কি হবে। তৈরি করবে? একটা ডিঅক্সিপলিনিউক্লিওটাইড চেইন। ডিঅক্সি পলিনিউক্লিওটাইড চেইন। তারপরে কি হবে? এই পাশের চেইন তৈরি হয়ে গেল, এ পাশের চেইন আলাদা আলাদা তৈরি হয়ে গেল। এখন দুইজনের মাঝে কি হবে? হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হবে।
হাইড্রোজেন, এই দুইটা পলিনিউক্লিওটাইড চেইন মাঝখানে কোন বন্ধন দিয়ে যুক্ত হয়েছে? হাইড্রোজেন বন্ধন। বন্ধন। হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হবে, হয়ে কি গঠন করবে? ডিএনএ। ডিএনএ গঠন করবে। সবাই কি এটুকু বুঝতে পারছো? কারো কোনো প্রবলেম আছে? থাকলে বলো। কারো কোনো প্রবলেম আছে গঠনটাতে? না ভাইয়া। আচ্ছা, তাহলে এবার আমরা চলে যাব ওয়াটসন এবং ক্রিকের ডাবল হেলিক্স মডেলটা। এটা তো গেল ছবি, ছবিটা আঁকতে হবে। এই ছবি ছাড়াও ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা একটা সহজ ছবিও পড়বো, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন আমরা পড়বো ওয়াটসন ও ক্রিকের ডাবল হেলিক্স মডেল। ওয়াটসন ও ক্রিক এর ডাবল হেলিক্স মডেল। ওকে, আচ্ছা এখানে প্রথম কথা বলো, কয় ধরনের, আজকের যেগুলো পড়াইলাম সেগুলো রিপিট করো, কয় ধরনের নিউক্লিওটাইড মিলে এটা তৈরি হয় ডিএনএ? বলো তো। 4 ধরনের। তাহলে এইটা লিখে ফেলো, 4 ধরনের নিউক্লিওটাইড দিয়ে কি তৈরি হয়? ডিএনএ গঠিত হয়। লিখেছো? লিখেছো? জি ভাইয়া। আচ্ছা, এরপরে 2 নাম্বার পয়েন্ট লিখো, ফসফেট PO4 3- গ্রুপটি কেমন থাকে, বদ্ধ না উন্মুক্ত? ফসফেট গ্রুপটি কেমন থাকে? উন্মুক্ত থাকে, বিধায় ডিএনএ অম্লীয়। বিধায় ডিএনএ কেমন? ডিএনএটা অম্লীয়। কেমন? অম্লীয়। লিখেছো? বলে দিও তো আমার হ্যালো, বন্ধু। আচ্ছা এইটুকু ক্লিয়ার সবার? জি ভাইয়া। আচ্ছা, এবার লিখবা যে এই যে ডিএনএ গুলো আছে বা এই যে ডিএনএ এর গঠনটা আছে এটা দ্বিসূত্রক। 3 নাম্বার পয়েন্ট লিখো, ডিএনএ এর ডিএনএ এর গঠনটি কেমন? দ্বিসূত্রক। সূত্র দুটি বা সূত্রক দুটি লিখেছো? এটা কেমন? সূত্রক দুটি কিভাবে থাকে? বিপরীতে। পরস্পর বিপরীতমুখী হয়ে অবস্থান করে। এখানে লিখো সূত্র দুটি পরস্পর বিপরীতমুখী হয়ে, ব্র্যাকেটে লিখো অ্যান্টি প্যারালাল। পরস্পর কিভাবে অবস্থান করে সূত্রক দুইটি? বিপরীতমুখী হয়ে। বিপরীতমুখী হয়ে অবস্থান করে এবং এটি একটি হেলানো সিঁড়ির মতো আকৃতি ধারণ করে। এবং এটি একটি কি কেমন আকৃতি ধারণ করে বলতো? হেলানো বা পেঁচানো হেলানো। সিঁড়ির মতো। এবং এটি একটি পেঁচানো সিঁড়ির মতো আকৃতি ধারণ করে। এটুকু ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? একটু রেসপন্স করো। ভাইয়া আরেকবার বলেন তো, ওই যে ডিএনএ এর ডিএনএ এর গাঠনিক। গঠনটি দ্বিসূত্রক। সূত্রক দুটি পরস্পর বিপরীতমুখী হয়ে অবস্থান করে এবং আকৃতি হয় কিসের মতো? পেঁচানো সিঁড়ির মতো। আকৃতি হয় কিসের মতো? পেঁচানো সিঁড়ির মতো। পেঁচানো সিঁড়ির মতো। ঠিক আছে, লেখা হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, এরপরে লিখো 4 নাম্বার দিয়ে
সূত্রক দুটির মাঝখানে প্রতিটি ধাপ সূত্রক দুটির মাঝখানে প্রতিটি ধাপ সূত্রক দুটির মাঝখানে প্রতিটি ধাপ তৈরি হয় এক জোড়া নাইট্রোজেন ক্ষার দিয়ে। এই যে মাঝের ধাপটা, এর সাথে কি ছিল? টি। টি জি এর সাথে কি ছিল? টি। জি তাহলে এখানে লিখো, সূত্রক দুটির মাঝখানের প্রতিটি ধাপ তৈরি হয় এক জোড়া নাইট্রোজেন ক্ষার দিয়ে। কত জোড়া? এক জোড়া এরপরে লিখো, এ টি এর সাথে দুইটি হাইড্রোজেন বন্ধন দ্বারা, জি সি এর সাথে তিনটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়। এ টি এর সাথে কয়টা বন্ধন দ্বারা? ডাবল দুইটা বন্ড। দুইটা। কি বন্ধন? হাইড্রোজেন বন্ধন। জি সি এর সাথে কয়টা বন্ধন দ্বারা? তিনটি তিনটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়। ক্লিয়ার? জি এটুকু ভাইয়া ক্লিয়ার? আচ্ছা, এরপরে এখানেই লিখো, এটি ও জিসি সমপরিমাণে থাকে, একে বলে চারগবস ডাটা বা চারগবস রুলস। এটি ও জিসি কেমন পরিমাণে থাকে? সমপরিমাণে সমপরিমাণ। সমপরিমাণে থাকে, এটাকে কি বলা হয়? চার গবস ডাটা। চারগবস রুল। লিখেছো? হ্যালো? জি ভাইয়া আচ্ছা, এরপরে 5 নাম্বার লাইনে লিখো। 5 নাম্বার লাইনটা লিখার পরে এই জায়গাটাতে আমাদের কিছু ইনফরমেশন লিখতে হবে, এই জন্য আমি আগের গুলো মিশাই দিলাম। ওকে, 5 নাম্বার লাইনে লিখো, উইলকিন ও ফ্র্যাঙ্কলিন এর এক্স রে ক্রিস্টালোগ্রাফি ভাইয়া দেখা যাচ্ছে না। এক্স-রে ক্রিস্টালোগ্রাফি তথ্য অনুসারে লিখেছো এটুকু? লিখেছো? উইলকিন এবং ফ্র্যাঙ্কলিন এর এক্স-রে ক্রিস্টালোগ্রাফি তথ্য অনুসারে এখানে কয়েকটা মাপ আমরা এখন লিখব। সূত্রক দুটির দূরত্ব 2 ন্যানোমিটার বা 20 অ্যাংস্ট্রম। 2 ন্যানোমিটার বা কত? 20 অ্যাংস্ট্রম। লিখেছো? তারপরে লিখো, এই যে বললাম এটা এইভাবে পেঁচানো সিঁড়ির মতো অবস্থান করে, আমি এগুলো প্রত্যেকটা জিনিস দেখাই দিব। প্রতি প্যাচের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম। আমরা অ্যাংস্ট্রমটা ইউজ করি। ওকে, 34 অ্যাংস্ট্রম। এখানে উপরে 2 ন্যানোমিটারটা কেটে দিতে পারো আপাতত। তাহলে সুতা দুইটা পরস্পর কিভাবে আছে? কত ন্যানোমিটার দূরত্বে? 20 2 2 ন্যানোমিটার দূরত্বে। আর প্রতি প্যাচে দৈর্ঘ্য কতটুকু? 34 অ্যাংস্ট্রম। 34 অ্যাংস্ট্রম। এরপরে লিখো, প্রতি প্যাচে নিউক্লিওটাইড
নিউক্লিওটাইড থাকে 10 জোড়া বা 20টি, প্রতি প্যাচে নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইড গুলো সিঁড়ির এক একটা ধাপ, এক একটা পা রাখার জায়গার মতো মনে হয়। ঠিক আছে, তাহলে প্রতি প্যাচে নিউক্লিওটাইড থাকে কতগুলো? প্রতি প্যাচে নিউক্লিওটাইড থাকে কতগুলো? 10 জোড়া বা 20টি। 10 জোড়া বা 20টি। তাহলে এখানে লিখো এই এক জোড়া মিলে একটা ধাপ, তাহলে এখানে লিখো যে প্রতি ধাপের দূরত্ব, এগুলো লিখে নাও আপাতত, আমি বুঝাচ্ছি। প্রতি ধাপের দূরত্ব হয়, তাহলে দেখো এরকম প্যাচের পুরাটার দৈর্ঘ্য হচ্ছে 34, এই 34 মধ্যে এরকম ধাপ আছে কয়টা? ধাপ আছে কয়টা? 10টা। তাহলে এই ধাপগুলোর প্রত্যেকটা ধাপের দূরত্ব কত হবে? 3.4 অ্যাংস্ট্রম। লিখেছো? তারপরে লিখো, এটুকু লেখা হয়েছে? জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। এরপরে লিখে ফেলো যে প্রতি প্যাচে হাইড্রোজেন বন্ধন থাকে 25টি। কত? 25টি। এখন প্রত্যেকটা জিনিস একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এই যে ডিএনএ এর দুইটা সূত্রক এই রকম করে থাকে, ঠিক আছে? এই রকম করে সিঁড়ির মতো অবস্থান করে। এই যে এইটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত সুতার, তাহলে এই প্রান্তটাকে যদি তুমি 5 প্রাইম আঁকো, এর ঠিক এটাকে ট্রেস করে চলে আসো, এইটা কি হবে? 3 প্রাইম। এইটা যদি 3 প্রাইম আঁকো, তাহলে এই এই অপোজিট প্রান্তটা কি হবে? 5 প্রাইম। এখন দেখো তোমাদের যদি এই জায়গাটা আমি এঁকে দেখাই, ধরো এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম এইটা একটা প্যাচ, এটা একটা কি? এটা একটা কি? প্যাচ। এই প্যাচের মধ্যে তোমরা একটু খেয়াল করো, এই সাইডে একটা নিউক্লিওটাইড ছিল, এই সাইডে একটা নিউক্লিওটাইড ছিল, আর মাঝখানে এ আর টি এ অথবা জিসি এর মাঝে এখানে কি ছিল? বন্ধন ছিল। তাহলে এখানে একটা নিউক্লিওটাইড, এখানে একটা নিউক্লিওটাইড, মাঝখানে হাইড্রোজেন বন্ধন। এখানে একটা নিউক্লিওটাইড, এখানে একটা নিউক্লিওটাইড, মাঝখানে কি? হাইড্রোজেন বন্ধন। এখানে একটা, মাঝখানে এভাবে হাইড্রোজেন বন্ধন। এইখানে একটা, এই জায়গায় একটা, মাঝখানে কি? হাইড্রোজেন বন্ধন। ওকে, ঠিক একই রকম এখানে একটা নিউক্লিওটাইড, এখানে একটা নিউক্লিওটাইড, এই জায়গায় একটা, এই জায়গায় একটা। তাহলে প্রত্যেকটা ধাপ, এই যে সিঁড়িটার প্রত্যেকটা ধাপ তৈরি হচ্ছে কয়টা নিউক্লিওটাইড দিয়ে বলো তো? এই সাইডে একটা, এই সাইডে একটা। তাহলে দুইটা নিউক্লিওটাইড মিলে সিঁড়ির কয়টা ধাপ তৈরি হলো? 10 জোড়া, 10টি। ধুর বোকা। এই যে এখানে একটা নিউক্লিওটাইড, এখানে একটা নিউক্লিওটাইড, দুইটা নিউক্লিওটাইড মিলে কয়টা ধাপ তৈরি হলো পা রাখার জায়গায়? এই যে এগুলো যদি পা রাখার, তাহলে একটা ধাপ। কয়টা ধাপ? একটা ধাপ। এইরকম একটা প্যাচে টোটাল ধাপ আছে কয়টা? এই যে প্রতি প্যাচে নিউক্লিওটাইড আছে 10 জোড়া, মানে এক জোড়া মানে একটা ধাপ। তাহলে 10 জোড়া মানে কয়টা ধাপ আছে এখানে? 10টা। 10টা ধাপ আছে। এইরকম করে গুনে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, কয়টা ধাপ এখানটায়? 10টা ধাপ আছে। এবং এই ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে এই যে সুতাগুলো, এই সুতা থেকে এই সুতার দূরত্ব, এই দূরত্বটুকু কত হবে? এই দূরত্বটুকু কত হবে?
এক সুতা থেকে আরেক সুতা কত দূরত্ব? 20 অ্যাংস্ট্রম। কত? এই যে সূত্রক দুইটির দূরত্ব কত? 2 ন্যানোমিটার বা 20 অ্যাংস্ট্রম। 20 অ্যাংস্ট্রম। তাহলে এই সুতা দুইটা, এই যে এটাকে যদি এরকম একটা মই চিন্তা করো, এই মই দুইটা মানে ইয়ার দূরত্ব দুইটার কতটুকু? মধ্যবর্তী মধ্যবর্তী দূরত্ব, প্রতি সুতার মধ্যবর্তী দূরত্ব কত? 2 ন্যানোমিটার। 2 ন্যানোমিটার। আচ্ছা, এই যে এটা একটা প্যাচ, এই প্যাচটার দৈর্ঘ্য হচ্ছে, এই পুরো প্যাচটার দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রম। কত? 34 অ্যাংস্ট্রম। তাহলে এই পুরো প্যাচটার দৈর্ঘ্য কত? এই যে এখান থেকে শুরু করে এটা 34 অ্যাংস্ট্রম। এখানে ধাপ আছে কয়টা? গুনে দেখলাম কয়টা ধাপ? এই যে ইনফরমেশন গুলোর সাথে মিলাও, সূত্রক দুইটার দূরত্ব কত? এই সাইড টু এই সাইড দূরত্ব কত? 20 20 অ্যাংস্ট্রম। এই যে প্যাচ, এই প্যাচটার দৈর্ঘ্য কত? প্যাচটার 34 দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রম। এই প্রতি প্যাচে এখন নিউক্লিওটাইড থাকে কয় জোড়া? আমি নিউক্লিওটাইড যদি দেখি, এখানে এক জোড়া, দুই জোড়া, এই যে এই পাশে একটা এই পাশে একটা, তাহলে 10 দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া, পাঁচ জোড়া, ছয় জোড়া, সাত জোড়া, আট জোড়া, নয় জোড়া, কত জোড়া? 10 জোড়া। 10 জোড়া। তাহলে প্রতি প্যাচে নিউক্লিওটাইড থাকে কত জোড়া? 10 জোড়া। 10 জোড়া। অথবা যদি সংখ্যায় বলি, জোড়া না বলে, তখন কি হবে? 20টি। 20টি। তাহলে প্রতি প্যাচে, এই 3 নাম্বার লাইনটা মিলাইতে পারছো? প্রতি প্যাচে নিউক্লিওটাইড থাকে কত? 10 10 জোড়া বা জোড়া 20টি। বা 20টি। আর এই এক জোড়া মিলে কয়টা ধাপ তৈরি করলো এখানে সিঁড়ির? একটি। একটা ধাপ। তাহলে প্রতিটা ধাপের দূরত্ব কত? এই যে এতটুকু, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, প্রতিটা ধাপের দূরত্ব কত? এরকম টোটাল আছে 10টা, টোটাল আছে 10টা ধাপ, পুরোটার দৈর্ঘ্য 34। তাহলে 10 দিয়ে ভাগ করব, কত হবে? 3.4 3.4 অ্যাংস্ট্রম। ক্লিয়ার? এইরকম যদি ক্যালকুলেট করো, তাহলে এখানে এটি জিসি এর মাঝখানে মাঝে মাঝে এগুলোতে কি আছে? এগুলোতে কি আছে? এই মাঝখান দিয়ে কি আছে? হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড। বন্ধন। তাহলে এই হাইড্রোজেন বন্ধন কতগুলো থাকবে? 25টি। 25টা। কিভাবে হবে একটু হিসাব মেলাও, বলো। এটিজিসি কয়টা করে থাকবে বলো তো? 5টা। এটি থাকবে 5টা, জিসি থাকবে 5টা। তাহলে এটি এর মাঝে 2টা হাইড্রোজেন বন্ড, তাহলে 5 দুগুণে কত? 10। 10টা। আর জিসি এর মাঝে 3টা হাইড্রোজেন বন্ড, তাহলে 3 5 কত? 15টা। 15টা। তাহলে এই জায়গাটাতে আমাদের টোটাল হাইড্রোজেন বন্ধন কতগুলো একটা প্যাচে? 25টা। 25টা। এই তথ্যগুলো আমরা এক্স-রে করে পাইছি। কি করে পাইছি? সহজ করে বলো, কি করে পেয়েছি এই দুইটা তথ্য বা এই তথ্যগুলো? এক্স-রে করে। এই এক্স-রেটা কে করছে? উইলকিন এবং ফ্র্যাঙ্কলিন। আচ্ছা, তাহলে উইলকিন এবং ফ্র্যাঙ্কলিনের এক্স-রে ক্রিস্টালোগ্রাফি তথ্য অনুযায়ী কি কি তথ্য পাইলাম? সূত্রক দুইটির দূরত্ব হয় কত? 20 অ্যাংস্ট্রম। 20 অ্যাংস্ট্রম। প্রতি প্যাচের দৈর্ঘ্য হয় কত? 34 অ্যাংস্ট্রম। 34 অ্যাংস্ট্রম। প্রতি প্যাচে নিউক্লিওটাইড থাকে কতগুলো? 10 জোড়া বা 10 20টি। জোড়া বা 10 জোড়া 20টি। বা 20টা। আর প্রত্যেকটা ধাপের দূরত্ব হয় কতটুকু? পুরোটাই 34। 3.4 অ্যাংস্ট্রম। 3.4 অ্যাংস্ট্রম। আর প্রতি প্যাচে হাইড্রোজেন বন্ধন কতগুলো? 25টি। সবার কি ক্লিয়ার? এই গঠনটুকু সবার ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এখন আসো, তুমি যদি এইটুকু চিত্র আঁকো, তাও তুমি ওই যে একটু আগে যে বড় চিত্রটা আঁকছিলা, ওখানে যা মার্কস পাবা, এইটুকু আঁকলেও কি পাবা? সেম মার্কস পাবা। ঠিক আছে? এইটুকু চিত্র এভাবে আঁকতে পারলেও এটা কি হবে? তোমাকে জাস্ট দেখাই দিতে হবে এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, তার মানে এটা একটা নিউক্লিওটাইড জোড়া। তারপরে এইটা হচ্ছে একটা প্যাচ। এটাকে একটু বাড়ায় দিবা, চিত্রটা যখন আঁকবা এইটাকে একটু এভাবে কি করবা? এভাবে বাড়ায় দিবা। ঠিক আছে?
বুঝতে পারছো কি? এটাকে জাস্ট একটা প্যাচ তুমি ভালোভাবে দেখাবা, উপরে আর নিচে এইভাবে কি করবা, একটু করে কি করবা, বাড়াই দেবো। বাড়াই দিবা। তাহলে এইটাই কিসের গঠন হয়ে যাবে? ডিএনএ। ডিএনএ এর গঠন হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি উইলকিন এবং ফ্র্যাঙ্কলিনের তথ্যগুলো কি কি পাইলাম সেটা জানলাম। এখন এই যে উইলকিন এবং ফ্র্যাঙ্কলিন তারা যে এক্স রে করছিল, এক্স রে থেকে কিন্তু এত কিছু জিনিস জানা যায়নি যে এর সাথে টি থাকবে, জি এর সাথে সবসময় সি থাকবে, এই তথ্যগুলো এখান থেকে পাওয়া যায় নাই। উইলকিন এবং ফ্র্যাঙ্কলিন এক্স রে করে শুধু কি দেখছে জানো? এক্স রে করার পর তারা শুধু দেখছে যে সুতা দুইটার মধ্যবর্তী দূরত্ব কত হচ্ছে 20, তারপরে প্রতি প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34, মানে মাপগুলো জানতে পারছে। এখন তারা তখন কি করছে, তারা তখন এই যে অ্যাডিনিনের কয়টা রিং বলো তো? অ্যাডিনিন কয়টা রিং? দুইটা। দুইটা রিং। দুইটা। আবার এই যে গুয়ানিন এটার কয়টা রিং? একটা। এ এ জি একটা। এই দুইটা কি? এই যে দুইটা দুইটা। পিউরিন। তাহলে এই দুইটারই কি দুইটা দুইটা করে রিং। তো তারা জাস্ট এই মাপটা পাইছিল যে এটা 20 অ্যাংস্ট্রম, ঠিক আছে? তো তারা পরে এর সাথে জি লাগায় দেখছে, জি লাগায় দেখে যে এটা 20-র বেশি হয়, যেহেতু এপাশেও দুইটা রিং এপাশেও দুইটা রিং, এই দৈর্ঘ্যটা কত হয় 20 এর বেশি। বেশি। দুইটাই যদি পিউরিন একসাথে জোড়া লাগতো তাহলে এই দৈর্ঘ্যটা কত হতো? 20 অ্যাংস্ট্রমের কি হতো? বেশি। বেশি। আবার দুইটাই যদি পাইরিমিডিন জোড়া লাগতো, মানে ধরো টি এবং সি একসাথে জোড়া লাগছে, তখন এই দৈর্ঘ্যটা যেহেতু দুইটাই এক রিং করে, তখন দৈর্ঘ্যটা কত দাঁড়াতো? 20 ন্যানোমিটারে বা 20 অ্যাংস্ট্রমের কি 20 কম। অ্যাংস্ট্রমের কম দাঁড়াতো। তার মানে দুইটা পিউরিন অথবা দুইটা পাইরিমিডিন কোনোটাই যোগ করে কত পাওয়া যাচ্ছিল না? 20। 20 পাওয়া যাচ্ছিল না। কিন্তু তারা এক্স রে করে দেখছে দূরত্ব কতটুকু আসে? 20 আসে। তো তারা এরপরে আরো গবেষণা করলো যে দুইটা পিউরিন বসাইলেও হচ্ছে না, দুইটা পাইরিমিডিন বসাইলেও তাও 20 মিলতেছে না। তখন তাদের মাথায় খেললো যে তাইলে একটা পিউরিনের সাথে আরেকটা পাইরিমিডিন বসায় দেখি। তো তখন তারা কি করলো, একটা পিউরিনের সাথে আরেকটা পাইরিমিডিন বসায় দেখলো। এই যে এ এর সাথে টি বসাইলো, জি এর সাথে সি বসাইলো, কারণ ওদের যোজ্যতা সেম। তো সবকিছু মিলায় যখন এইভাবে দেখলো যে একটা পিউরিনের সাথে একটা পাইরিমিডিন বসাইলে কতটুকু মিলতেছে 20 মিলতেছে, তখন তারা বলল যে কখনোই পিউরিন হয় না, পাইরিমিডিন হয় না, বরং কিরকম হয়, পিউরিন একটা আর কি পাইরিমিডিন একটা। তো এটা জাস্ট জানার জন্য বললাম, এটা তোমাকে পরীক্ষায় লিখতে হবে না। বুঝতে পারছো এইটুকু? জি ভাইয়া। এই তথ্যটা কিভাবে আসলো, কতটা গবেষণা করে, আমরা তো জাস্ট চুটকির মধ্যে জেনে ফেললাম, একদম মুখের মধ্যে দিয়ে দিছে, আমরা জাস্ট গিলে ফেললাম দুধ কলা ভাত। তো এইটা আসলে এত সহজে আসে নাই, বুঝতে পারছো? এবং এই যে প্রথম মডেলটা তৈরি করছিল ওয়াটসন এবং ক্রিক, তারা এটা তৈরি করছিল নাট স্ক্রু দিয়ে। কি দিয়ে? কি দিয়ে তৈরি করছিল? নাট স্ক্রু। এবং মাঝখানে ধাপগুলো তৈরি করছিল গাড়ির সিট দিয়ে, পুরাতন গাড়ির সিট দিয়ে এই ধাপগুলো তৈরি করছিল। এবং এইভাবে এই জন্য তাদের এই মডেলটার আরেকটা নাম হচ্ছে নাট স্ক্রু মডেল। কি মডেল? নাট স্ক্রু মডেল। তাহলে এই আবিষ্কারটা অনেক ইন্টারেস্টিং না? কতগুলো ইফোর্ট দিয়ে এই জিনিসটা আবিষ্কার করা হয়েছে, বুঝতে পারছো? সেই জায়গায় তো আমরা খুব সহজে এটাকে পড়তে পারতেছি। তোমাদের কি ক্লিয়ার হয়েছে গঠনটা? এতটুকু গঠন ক্লিয়ার হয়েছে? এখনো শেষ হয় নাই? এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে আমরা ডিএনএ এর গঠনের ডাবল হেলিক্স মডেল পড়তেছিলাম। এই 5 নাম্বার পয়েন্ট পড়লাম, উইলকিন এবং ফ্র্যাঙ্কলিনের তথ্যটা। এখন আমরা চলে যাব 6 নাম্বার পয়েন্টে। 6 নাম্বার পয়েন্টটা দেখো যে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? বাকিদের কি অবস্থা? ভাইয়া দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে? আমি কি করব বলো, মাঝে পড়ে গেছি। আচ্ছা, একটু দেখো মুক্তি দেখতে পাও কিনা। ওকে, আচ্ছা, এরপর 6 নাম্বার পয়েন্ট দিয়ে লিখে নাও যে ডিএনএ এর আণবিক ওজন কত?
10⁶ থেকে 10⁹ ডাল্টন। ডাল্টন এটা লিখেছো? বলো 10⁻কত? 6 থেকে 10⁹ 9 ডাল্টন। ডাল্টন। আচ্ছা, তাহলে আমাকে একটু বলো তো এই গঠনটা কে সুন্দর করে বলতে পারবা? প্রথম থেকে পয়েন্টগুলো, 6টা পয়েন্ট সুন্দর করে, আমাদের গঠন মোটামুটি শেষ। এই 6টা পয়েন্ট কে সুন্দর করে বলতে পারবা? আমি বলবো। বলো। এক হচ্ছে সূত্রক দুটির দূরত্ব 20 অ্যাংস্ট্রম। ধুর বোকা, এইখান থেকে শুরু করলা কি? আমি একদম 1 নাম্বার থেকে পড়তে বলছি। ও একদম এক থেকে। ওয়াটসন ক্রিকেট ডাবল হেলিক্স মডেল, এটাই পরীক্ষায় আসবে, এটাই লিখতে হবে পুরাটাই। বলো। এক হচ্ছে 4 ধরনের। 4 ধরনের কি? পুরাটা বলো। স্কিপ করা হয়েছে। আচ্ছা, কে বলতে পারবা সুন্দর করে পুরাটা? একটু তাড়াতাড়ি বলো, 12টা বেজে যাচ্ছে। ইয়ামিন বলো তো আপু। ওয়াটসন ক্রিক এর ডাবল হেলিক্স মডেল 4 ধরনের নিউক্লিওটাইড দিয়ে ডিএনএ তৈরি হয়। আচ্ছা, গেল। তারপর তারপর ফসফেট গ্রুপটি উন্মুক্ত থাকে বিধায় ডিএনএ অম্লীয়। আচ্ছা, ডিএনএ এর এটা কি বুঝতে গঠনটি পারছো তুমি? ফসফেট দ্বিসূত্র। গ্রুপ যে উন্মুক্ত, এই কথাটার মানে বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তারপরে বলো। ডিএনএ এর গঠনটি দ্বিসূত্রক। সূত্র দুটি পরস্পর বিপরীতমুখী হয়ে অবস্থান করে আচ্ছা, এবং এই এটি একটি জায়গায় প্যাঁচানো এই জায়গায় তোমরা একটা জিনিস লিখে নাও, বিপরীতমুখী হয়ে অবস্থান করে, ব্র্যাকেটে ওই জায়গায় লিখো, এদেরকে বলা হয় সম্পূরক অ্যান্টিপ্যারাল সুতা। অ্যান্টি প্যারালাল বা বাংলায় বলে সম্পূরক বা পরিপূরক সুতা। কি বলা হয়? পরিপূরক সুতা। সম্পূরক বা পরিপূরক সুতা। ঠিক আছে, অ্যান্টি প্যারালাল বা সম্পূরক বা পরিপূরক সুতা। এটার আকৃতি কেমন হয়? প্যাঁচানো সিঁড়ির মতো। আচ্ছা, তারপরে পয়েন্ট বলো। সূত্রক দুটির মাঝখানে প্রতিটি ধাপ তৈরি হয় একজোড়া নাইট্রোজেন ক্ষার দ্বারা। আচ্ছা, তারপর? তারপর অ্যাডিনিন এবং থায়ামিন এর সাথে দুইটি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হয় না, এবং এই জায়গায় ভাষাটা হবে অ্যাডিনিন থায়ামিনের সাথে। অ্যাডিনিনটা কার সাথে যুক্ত হচ্ছে? থায়ামিনের সাথে। থায়ামিনের সাথে। থাইমিন। থায়ামিন বলা যাবে না। আমি কি বলছিলাম লাস্ট দিনে? থায়ামিন থাইমিন। বলা যাবে না, থাইমিন। অ্যাডিনিনটা থাইমিনের সাথে কয়টা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হচ্ছে? দুইটা। 2টা। আর গুয়ানিন সাইটোসিনের সাথে কয়টা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হচ্ছে? তিনটা। 3টা। এ এবং টি, জি এবং সি, এরা পরস্পর কি পরিমাণে থাকে? সমপরিমাণে সম থাকে। পরিমাণে থাকে, এটাকে কি বলা হয়? একে বলা হয় চার্গফ চার গভস রুল। রুল। আচ্ছা, এরপরে আমরা কোথায় চলে গেছি? উইলকিন এবং এবং ফ্রাঙ্কলিন ফ্র্যাঙ্কলিনের এক্সরে ক্রিস্টালোগ্রাফি তথ্য অনুসারে কি পাই? সূত্রক দুটির মধ্যবর্তী দূরত্ব 2 ন্যানোমিটার। প্রতিটি আচ্ছা, প্যাচের সূত্রক দৈর্ঘ্য দুটি বলতে এই যে এই বরাবর, এই একটা সূত্রক আর একটা সূত্রক, এটার দূরত্ব কত? 2 ন্যানোমিটার 2 বা ন্যানোমিটার। 20 অ্যাংস্ট্রম। আচ্ছা, তারপর? প্রতিটি প্যাচের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম। তারপর? প্রতি প্যাচে নিউক্লিওটাইড থাকে 10 জোড়া বা 20টি। প্রতি ধাপের দূরত্ব হয় 3.4 অ্যাংস্ট্রম। আচ্ছা, প্রতি প্যাচে হাইড্রোজেন বন্ড থাকে 25টি। 25টি। আচ্ছা, তোমাদের যদি একটা প্রশ্ন করি, প্রতি ঘূর্ণনে মনো নিউক্লিওটাইড থাকে কতগুলো? প্রতি ঘূর্ণনে এই যে বা প্রতি প্যাচে মনো নিউক্লিওটাইড থাকে কতগুলো? মনো মানে কি? 10টি। 10টি? একটা ধাপেই তো 2টা ছিল। একটা ধাপেই এপাশে একটা নিউক্লিওটাইড, এপাশে একটা নিউক্লিওটাইড, মনে আছে কি? তাহলে মনো নিউক্লিওটাইড কয়টা, মানে সিঙ্গেল নিউক্লিওটাইড কয়টা হবে? 20টি। 20টি। আর যদি বলা হয় নিউক্লিওটাইড জোড় থাকে কতটি, তাহলে হবে 10টি। 10টি। 10টি 10টি। বা 10 জোড়া। ঠিক আছে, তাহলে এই তথ্যটাই, ভাষাটা কিন্তু বুঝতে হবে। যদি তোমাকে প্রশ্নে বলে যে প্রতি প্যাচে মনো নিউক্লিওটাইড থাকে কতটি, তখন অ্যান্সার কি দিবা? মনো, মানে সিঙ্গেল সিঙ্গেল। 20টি। 20টি। আর যদি বলে এখানে নিউক্লিওটাইড জোড়া থাকে কতটি? জোড়া 10টি। 10টি। বোঝা গেছে? মনো নিউক্লিওটাইড শুধু কতটি?
20টি। 20টি। আর মনোনিউক্লিওটাইড জোড় অথবা নিউক্লিওটাইড জোড়, জোড় কথাটা থাকলে কি হয়ে যাবে? 10টি। 10টি। ক্লিয়ার? আচ্ছা, তারপরের পয়েন্ট বলো, কি বলছি? ওয়াটসন এবং ক্রিকের মডেলটিকে এই শোনো নাট শোনো, স্ক্রু মডেল বলা হয়। ওয়াটসন না রে, ওয়াটসন। ওয়াটসন। আচ্ছা ওয়াটসন। আচ্ছা, না এইটা বলি নাই, এটা এখানে আমি বলছি ডিএনএ এর আণবিক ওজন কত? 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 6 6 থেকে থেকে 10 টু দি পাওয়ার 9 10 টু দি পাওয়ার ডাল্টন। 9 ডাল্টন। ওকে, এই 6টা পয়েন্ট হচ্ছে ওয়াটসন এবং ক্রিকের কি ডাবল হেলিক্স মডেল। লাস্টে বলেছি এই মডেলটিকে কি নামে ডাকা হয়, আরেকটা নাম কি? এই মডেলটাকে নাট স্ক্রু মডেলও বলা হয়। সবার কি ক্লিয়ার হইছে? একটু জি রেসপন্স করো। ভাইয়া। আচ্ছা, এখন আমরা চলে যাব যে এই লেখাটা তো আমরা লিখলাম, যদি আমাদের ডিএনএ এর গঠন পরীক্ষায় চায় তখন আমরা ছবি কি আঁকবো, ছবিটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, ছবি কি আঁকবো সেটা আমাদের দেখতে হবে, যে আমরা আসলে এই রাসায়নিক ছবিটা দিব, মানে একটু আগে যে বড় ছবিটা দেখলাম সেটা দিব, নাকি হচ্ছে এই ছোট করে ছবি আঁকবো। তো আমার হচ্ছে ছোট করে ছবি আঁকা। তাহলে এই রকম করে একটা আগে তোমাদের জন্য অপশন হচ্ছে সুন্দর করে এরকম করতে পারো, মানে যদি না আঁকতে পারো ডাবল হেলিক্স, তাহলে এইরকম করে একটা করবা, একটা কলম একটু সামনের দিকে নিবা আর একটা কলম একটু পেছনের দিকে নিবা, দুইটা একসাথে বসাবা। ঠিক আছে, এই যে দুইটা কলম, একটা সামনে একটা কি পেছনে, এভাবে নিবা, নিয়ে দুইটা পেন্সিল এইভাবে করে আঁকবা। ঠিক আছে, এই যে এইভাবে। বুঝতে পারছো? আমার একটা পেন এখানে লিখে নাই, বুঝতে পারছো কিনা সেটুকু বলো। আঁকার নিয়মটা কি? যদি একেবারে সিঙ্গেল হ্যান্ড বা ফ্রি হ্যান্ড না আঁকতে পারো তখন তোমরা এই পদ্ধতিতে যাবা। ঠিক আছে, এই যে দুইটা কলম এভাবে নিবা, একটা একটু সামনের দিকে একটা পেছনের দিকে, নিয়ে দুইটা এভাবে বসাবা, বসায় এই যে সুন্দর হয়েছে না? দেখো তো, দেখতে পাচ্ছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এভাবে আঁকতে পারো। অথবা কেউ যদি ফ্রি হ্যান্ড আঁকতে চাও, যে আমি এত ভেজালে যাব না, কারণ কলমের সাইজ তো খুব ছোট, এই জন্য কলম মানে পুরুত্বটা ছোট, এটা দিয়ে খুব সরু একটা সুতা হয়, তো এই জন্য এভাবে ফ্রি হ্যান্ড আঁকতে পারো। এইভাবে এঁকে নিবা, তারপরে কি করবা, ওইটার প্যারালালি একদম সেম প্যারালালি এ পাশে আরেকটা সুতা আঁকবা। ক্লিয়ার? পারবা? একটু রেসপন্স করো, এটাকে আর ভাইয়া। একটু এ পাশে দিয়ে দিতে পারো। এই যে এরকম করে একটা গঠন আঁকবা। এখন কি দেখাবা? এখন দেখাবা হচ্ছে এই জায়গাগুলোর দূরত্ব। ঠিক আছে, এই জায়গাগুলোর দূরত্ব, বা এখানে নিউক্লিওটাইড গুলো এইভাবে এঁকে দিবা। তাহলে একটা উপরের দিকে কয়টা আঁকবা? 1 2 3 4 5। এইদিকে কয়টা আঁকবা? 1 2 3 4 এবং কয়টা? 5টা। তাহলে কয়টা ধাপ দেখাইতে হবে এইটুকুতে বলো? কয়টা 10টা। ধাপ? 5টি। 10টা ধাপ দেখাইতে হবে। এখন তোমাকে বলতে হবে যে এই 10টা ধাপের মধ্যে কি কোনটা কি। তো এই জায়গায় এভাবে তুমি এই কোণাগুলো এভাবে একটু ডিপ করে দিতে পারো। এগুলো দ্বারা কি বোঝাচ্ছে? নিউক্লিওটাইড। এগুলো দ্বারা কি বোঝাচ্ছে বলো? নিউক্লিওটাইড। এখানে তোমরা যেই কাজটা করবা, মাঝখানটা এভাবে দুই একটা জায়গায় ফাঁকা করে দিবা। মাঝখানটা কি করবা? একটু ফাঁকা করে দিবা। ফাঁকা করে দিয়ে এ এর সাথে ডাবল বন্ড দিয়ে দেখাবা টি, জি এর সাথে ডাবল বন্ড দিয়ে দেখাবা কি? সি। মানে একদম ডিরেক্ট দেখাই দিবা না, বুঝতে পারছো? মানে ডিরেক্ট লাইন টানে দেখাবা না। কি করবা? মাঝখানটায় কি করবা? এই জায়গাগুলোতে কি দিবা বলো? এই যে এ এর সাথে টি, অথবা টি এর সাথে এ, সি এর সাথে জি, জি এর সাথে সি, আবার ধরো সি এর সাথে জি। পারবা না এইভাবে দিতে? বলো, পারবা?
জি ভাইয়া। আচ্ছা, এখন কি করবা? এখন মার্কিং করার ব্যাপার। মার্কিং করার জন্য অবশ্যই এই সাইডে একটা এরকম করে লাইন টেনে নিবা। লাইন টেনে তুমি এখানে দেখাবা, এইটা একটা টান দিবা, এটা থেকে একটা টান দিবা, দিয়ে এখানে দিবা দ্বিসূত্রক। দ্বিসূত্রক। তারপরে এইখানে একটা দিয়ে দিবা, যে এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড জোড়। এটা একটা কি? নিউক্লিওটাইড কি? জোড়। এই এই নিউক্লিওটাইড আর এই নিউক্লিওটাইডের মাঝে যে বন্ধনটা, এই বন্ধনটা কি? ফসফো কি? ডাই এস্টার বন্ধন। এই যে দেখো, এই পাশে একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এই সুতাটা তৈরি হচ্ছে কি? এই এই দুইটা নিউক্লিওটাইডের মাঝখানে যে বন্ধনটা, এটা কোন বন্ধন? বলো, কোন বন্ধন? ফসফোডাইএস্টার। ফসফোডাইএস্টার। আর এই জিসিএটি এগুলোর মাঝে যে বন্ধন, এইটা কোন বন্ধন? এখানে টান দিয়ে দেখাবা, হাইড্রোজেন বন্ধন। এখানে কি দেখাবা? বলো, হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন। বন্ধন। আচ্ছা, এরপরে তোমরা এখানে দেখাবা দ্বিসূত্রক হলো ফসফোডাইএস্টার, হাইড্রোজেন বন্ধন। আচ্ছা, এরপরে তুমি এখানে মাপগুলো দেখাবা। মাপগুলো দেখানোর সময় তুমি কি করবা? এই মাথার দিকটাতে মাপগুলো এই সাইডে দেখাবা। এক সাইডে লেখাটা লিখবা, আর অন্য সাইডে এভাবে এই জায়গাটাতে এই দূরত্বটা কত দিবা বলো তো? এই মাথার এই জায়গায় দুইটা সুতার মধ্যে দূরত্ব কত? 20 অ্যাংস্ট্রম। আর এই একটা প্যাচের দূরত্ব কত? 34 অ্যাংস্ট্রম। আর প্রতি ধাপের দূরত্ব কত? 3.4 অ্যাংস্ট্রম। পারবা কি আঁকতে? আর এগুলোতে এমনি টানে দিবা। এগুলোতে কি, যে এত কিছু ডিটেলস দেখানো লাগবে না, এভাবে জাস্ট টেনে দিবা। পারবা না? পারবা কি না? জি ভাইয়া। পারবা? এই যে উপর নিচে নরমালি জাস্ট টেনে দিবা, মাঝের একটা জায়গায় একটু ডিটেইল দেখাবা। পারবা কিনা? জি ভাইয়া। নিচে লিখবা চিত্র ডিএনএ এর ডাবল হেলিক্স মডেল। চিত্র কি? ডিএনএ এর কি? ডিএনএ এর কি? ডাবল হেলিক্স মডেল। তাহলে সবার কি গঠনটা ক্লিয়ার? একটু রেসপন্স করো, আবার জিজ্ঞেস করছি। জি ভাইয়া। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে যে গঠনটা পড়লাম, এটা হচ্ছে ভৌত গঠন। এটা কি গঠন? এটা কেমন গঠন পড়েছি বলো? এটা কেমন গঠন বলো তো? ভৌত গঠন। ভৌত গঠন। এবার লিখো ডিএনএ এর রাসায়নিক গঠন। এবার কি লিখবা? রাসায়নিক গঠন। একটু বুদ্ধি খাটায় বলো, কে বলতে পারবা রাসায়নিক গঠনটা কি ডিএনএ এর? এক নম্বরে কি থাকবে? ডিএনএ। ডিএনএ। ডিএনএ যেহেতু, তাহলে এখানে শর্করাটা কি হবে? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবোস শর্করা। শর্করা। দুই নম্বরে কি থাকবে বলো? নাইট্রোজেন ঘটিত ক্ষার বা নাইট্রোজেন বেস। এখানে লিখবা পিউরিন। কি কি থাকে এখানে ডিএনএ তে? পিউরিন থাকে এ জি। আর পাইরিমিডিন কি কি থাকে? পাইরিমিডিন থাকে হচ্ছে থাইমিন এবং কি? থাইমিন এবং কি? সাইটোসিন। আর তিন নম্বরে লিখো কি? ফসফরিক অ্যাসিড। এটাই কি ডিএনএ এর কেমন গঠন? রাসায়নিক রাসায়নিক গঠন। বুঝতে পারছো? সবার কি ক্লিয়ার? ভাইয়া 3 নম্বরে কি লেখা? 3 নাম্বারটা ফসফরিক অ্যাসিড। লেখা হয়েছে সবার?
আচ্ছা, তোমরা তোমাদের বইয়ে চলে যাও 47 বা 48 পেজ। গেছো? ও 3 প্রাইম 5 প্রাইম গুলো কিন্তু অবশ্যই দেখাইতে হবে, বুঝতে পারছো কি? 3 প্রাইম 5 প্রাইমটা কি অবশ্যই দেখাতে হবে। তো এখানে দেখো ওই বইয়ের গঠনটাতে দেখো আমি যে দুইটা চিত্র এঁকে দিলাম, একটু আগে রাসায়নিক গঠন আর এখন কি নর্মাল ডাবল হেলিক্সের গঠন। এই দুইটা গঠন বইয়ে দেওয়া আছে 47 পেজে, পেয়েছো? 47 বা 48 পেয়েছো? জি ভাইয়া। জি ভাইয়া। তো তোমরা চাইলে এই দুইটা গঠনের যে কোনো একটা আঁকতে পারো, এই দুইটার বাম পাশেরটাও আঁকতে পারো, ডানেরটাও আঁকতে পারো। আমি দুইটা গঠনই দেখাইছি, দুইটা গঠনই আমি দেখাই দিছি। ওকে, আচ্ছা, এখন আমরা মানে মোটামুটি ডিএনএ এর ভৌত গঠন পড়লাম, ডিএনএ এর রাসায়নিক গঠন পড়লাম, ডিএনএ এর কিছু বৈশিষ্ট্য আমরা শুরুতেই পড়ে ফেলেছি। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে ডিএনএ যেটা আছে, ডিএনএ কিভাবে কাজ করে, ডিএনএ কিভাবে কাজ করে সেটা আমাদের একটু জানতে হবে। তো মনে রাখবা যে লাস্টে লিখো কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে। ভাইয়া এখানে ডেনের যে একটা বড় করে গঠন দেয়া আছে এটা, হ্যাঁ, বুঝি নাই। এখানে যে ডিএনএর একটা অনেক বড় করে একটা গঠন দেয়া আছে পুরো এক অত পেজে। অত ডিটেলস লাগবে না, তুমি পরীক্ষার হলে 5 মিনিটে তোমাকে এটা লিখতে হবে। এই প্রশ্নটা কত মিনিটে লিখতে হবে? কত মিনিট? 5 মিনিট, সর্বোচ্চ হলে 7 মিনিট। একটা ঘ নাম্বারের প্রশ্ন সর্বোচ্চ 7 মিনিট। এটা গয়ে আসবে, ডিএনএ এর গঠন আসলে গয়ে আসবে, সর্বোচ্চ 7 মিনিট। ঘয়ে 10 মিনিট, ক্ষয়ে তোমার 5 মিনিট, তাহলে কত হইলো? 10 7 17, 17 5 22, আর কয়ে তোমার 1 মিনিট বা 2 মিনিট, তার মানে 25 মিনিট তোমার পার সৃজনশীল। তাহলে এইটুকু সময়ের মধ্যে কত ডিটেলস রাখতে চাও? আমার কথা কি বুঝেছো? পারবা আঁকতে পরীক্ষায়? হুম, আচ্ছা, এখানে লিখো ডিএনএ কাজ করে জিনের মাধ্যমে। ডিএনএ কাজ করে কিসের মাধ্যমে, এটা লিখে নাও। ডিএনএ কাজ করে কিসের মাধ্যমে? কাজ করে জিনের মাধ্যমে। কিসের মাধ্যমে? ডিএনএ কিসের মাধ্যমে কাজ করে? জিনের মাধ্যমে। জিনের মাধ্যমে কাজ করে। এখন কিভাবে কাজ করে এই জায়গায় তোমরা নিচে একটু লিখে নাও, জিন কি? জিন কি বলো তো, কে বলতে পারবা? কারো কোনো আইডিয়া আছে? হোয়াট ইজ জিন? জিন কি? কারো কোনো আইডিয়া আছে? হুম, কারো কোনো বংশগতির আইডিয়া? আচ্ছা, এই কথা তো আমরা বলতে পারবো, কিন্তু এর বেসিক জিনিসটা কি? মনে রাখবা ডিএনএ, ডিএনএ এর সব জায়গায় এরকম এরকম করে কি, আমরা এরপর থেকে এই চিত্রটাই দেখবো, ডিএনএ এর এই সহজ চিত্রটাই দেখবো। এটা একটা ডিএনএ, ঠিক আছে? অত পেঁচানো অবস্থা দেখবো না। এই ডিএনএ এর অল্প একটু জায়গা, পুরা জায়গাটা না, অল্প একটু জায়গা, এই জায়গাতে একটা বিশেষ কোড থাকে। কি থাকে? আমাদের যেমন প্রোগ্রামিং এর জন্য প্রোগ্রামিং কোড ল্যাঙ্গুয়েজ থাকে, বাইনারি হতে পারে, তারপর ডেসিমাল হতে পারে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ভাষা আছে। তো ঠিক এরকম আমাদের জিনে বা ডিএনএ এর মধ্যে যে কোডটুকু থাকে এটাকে বলে জেনেটিক কোড। কি কি কোড এটাকে বলে? জেনেটিক কোড। জেনেটিক কোড। তাহলে ডিএনএ এর ছোট্ট একটা জায়গা যেখানে কি থাকে? জেনেটিক জেনেটিক কোড থাকে। এই কোডটা, প্রত্যেকটা কোডের একটা সাধারণ রূপ আছে। তো এই কোডটা আসলে কি প্রকাশ করে? এটা একটা প্রোটিনের গঠন প্রকাশ করে। কি প্রকাশ করে এই কোডটা দ্বারা? প্রোটিন তৈরির তথ্য। কি প্রকাশ করে বলতো? এই কোডটা কি প্রকাশ করে? প্রোটিন তৈরির তথ্য, ঠিক আছে? তাহলে এখন তোমরা লিখে নাও
যে ডিএনএ এর যে ক্ষুদ্র অংশ প্রোটিন তৈরির তথ্য বহন করে তাকেই জিন বলে। তাকে কি বলে? জিন বলে। তাহলে পুরা ডিএনএটা তো অনেক বড়, এটা অনেক বড়। তার মধ্যে এতটুকু অংশ শুধু কি বহন করলো বলতো? এতটুকু অংশের মধ্যে কি আছে? প্রোটিন তৈরির তথ্য আছে, প্রোটিন তৈরি। তার মানে এই পুরা ডিএনএর যতটুকু অংশ প্রোটিন তৈরির তথ্যটা বহন করবে, এইটুকুকে আমরা কি বলবো? জিন। তাহলে এই যে জিন কি? জিন হচ্ছে এই পুরা ডিএনএর ক্ষুদ্র যে অংশটা কি বহন করবে, কিসের কোড বহন করবে বা কিসের তথ্য বহন করবে? প্রোটিন তৈরির তথ্য বহন করে, তাকেই বলা হয় জিন। তাহলে এই তথ্য থেকে পরে কি তৈরি হবে? এই যে আলটিমেটলি এই তথ্যটা থেকে পরে কি, এটা কিসের তথ্য আগে সেটা বলো। এটা কিসের তথ্য? প্রোটিন তৈরির তথ্য। তাহলে এটা কি মানে এখান থেকে আলটিমেটলি কি তৈরি হবে? ডিএনএ। প্রোটিন তৈরি হবে। কি তৈরির তথ্য? প্রোটিন তৈরির তথ্য। তাহলে ওইটাকে কাজে লাগায় কি তৈরি হবে? প্রোটিন তৈরি। মানে এইটা হচ্ছে একটা রেসিপি বুক। এখনকার দিনে তো ইউটিউবে অনেক রেসিপি আছে, কিন্তু এই ডিএনএটা হচ্ছে একটা রেসিপি বুক। আগে আমরা ওই যে আমাদের মা খালারা কি করতো, তোমার এই যে রান্নার বই দেখে দেখে রান্না করতো। তখন তো অত ইউটিউব ছিল না, আজ থেকে 10 বছর আগে। তো এইটা হচ্ছে একটা বই, যার মধ্যে এখানে ধরো কিছু একটা রান্না করার, গরুর মাংস, খাসির মাংস, কিছু একটা রান্না করার রেসিপি আছে। তাহলে এই রেসিপিটাকে কাজে লাগায় আমি কি বানাবো? এটা ধরো গরুর মাংস তৈরির তথ্য, তাহলে এখানে আলটিমেটলি কি পাবো? গরুর মাংস পাবো। তাহলে এটা যদি প্রোটিন তৈরির তথ্য থাকে, তাহলে লাস্টে কি পাবো? প্রোটিন পাবো। তাহলে আলটিমেটলি এই প্রোটিন তৈরি হবে এখান থেকে, এবং সেই প্রোটিনটা গিয়ে আমাদের সব কিছুকে নিয়ন্ত্রণ করবে। সেই প্রোটিনটা গিয়ে আমাদের কি করবে? যত বৈশিষ্ট্য আছে সবগুলোকে কি করবে? নিয়ন্ত্রণ করবে। তাহলে দেখো তো, এই প্রোটিনটা পুরো শরীরকে নিয়ন্ত্রণ করতেছে। এই প্রোটিনটাকে আবার তথ্যটা আছে কোথায়? প্রোটিন তৈরির তথ্যটা আছে কোথায়? বলো। জিনে। আর জিনটা আছে কোথায়? ডিএনএ তে। তাহলে এই জায়গায় আমরা 3টা কথা লিখে আমাদের আজকের ক্লাসটা শেষ করব। মনে রাখবা, এখানে একটু লিখে নাও। প্রথম কথা, ডিএনএ হচ্ছে মাস্টার মলিকিউল। ডিএনএ কি? মাস্টার মলিকিউল। 2 নাম্বার, জিনকে বলা হয় আমাদের জীবনের ব্লুপ্রিন্ট। কি বলা হয়? জীবনের ব্লুপ্রিন্ট কথাটার মানে কি? নীল নকশা। তার মানে এই জিনের মধ্যে আমাদের শরীর কেমন হবে, চোখ কেমন হবে, চুল কি কার্লি হবে না স্ট্রেইট হবে, চোখটা কি ঘোলাটে হবে নাকি কালো হবে, সব তথ্য কোথায় আছে? জিনে। তার মানে আমাদের নীল নকশাটা কোথায় আঁকা আছে বলো? আমাদের নীল নকশাটা কোথায় আঁকা আছে? জিনের মধ্যে। এই জন্য জিনকে কি বলা হয়? জীবনের ব্লুপ্রিন্ট। আরেকটা তথ্য একটু সাইডে, ওই যে যেখানে জিনের সংজ্ঞা লিখছো ওখানে লিখে নাও, এক সেট ক্রোমোজোম এ সকল জিনের সমষ্টি। সকল জিন কোথায় লিখবে? এক সেট ক্রোমোজোমে সকল জিনের সমষ্টিকে বলা হয় জিনোম। সকল জিনের সমষ্টিকে কি বলা হয়? এক সেট ক্রোমোজোমে যত জিন আছে সব জিনের সমষ্টিকে কি বলা হয়? জিনোম। তাহলে জিনটা যদি জাস্ট ব্লুপ্রিন্ট হয়, তাহলে জিনোমটা কি হবে? জিনোমটা কি?
যত ব্লু প্রিন্ট আছে সবগুলোকে নিয়ে একটা জায়গায়, তাহলে এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো মাস্টার ব্লু প্রিন্ট। কি বলবো? মাস্টার ব্লু প্রিন্ট। তাহলে এই দুইটা কি ঝামেলা হবে? ডিএনএ একটা অণু, এই জন্য এটাকে বলতেছে মাস্টার মলিকিউল। আর জিনটা কি? এখানে আমাদের পুরো দেহের নকশা থাকে, এই জন্য এটাকে কি বলি? বলো। Blueprint. জীবনের জীবনের ব্লু প্রিন্ট। আর জিনের সমষ্টি হচ্ছে জিনোম। তার মানে জিনোমে কি সকল ব্লু প্রিন্টের সমষ্টি থাকবে। তাহলে এই ব্লু প্রিন্টটাকে একটু তো গুরুত্ব দিয়ে বলতে হবে। কি বলবো তখন? মাস্টার ব্লুপ্রিন্ট মাস্টার ব্লু প্রিন্ট। তাহলে মাস্টার মলিকিউল কে? ডিএনএ। ডিএনএ। মাস্টার ব্লু প্রিন্ট কে? ব্লু প্রিন্ট মানে নীল নকশা, তাহলে জিন থাকবে। জিনের সমষ্টি মাস্টার আছে, তাহলে কি হবে? জিনোম। জিনোম জিনোম। আর জীবনের ব্লু প্রিন্ট শুধু কোনো মাস্টার কথা নাই, তাহলে কি হবে? জিন। জিন ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? জি ভাইয়া ডিএনএ এর গঠন সবাই পারবা? একটু বলো। জি ভাইয়া ডিএনএ এর গঠন আশা করি সবাই পারবা। আমাদের মোটামুটি ডিএনএ এর গঠন নিয়ে আলোচনা আজকে এখানেই শেষ। নেক্সট ক্লাসে আমরা আরএনএ এর গঠন এবং আরএনএ এর প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আর আজকে অনেক রাত হয়ে গেছে, তোমাদের আজকে নোটটা দেওয়ার দরকার নাই। আমি হচ্ছে তোমাদের এই যে ভিডিওটা রেকর্ডেড দিয়ে দিব। তোমরা দরকার হয় দেখে আরো সুন্দর করে নোট করবা। নোট করে কালকে বিকালের মধ্যে ওই নোটটা আমি যে গ্রুপটা দিব সেখানে যেই ফরম্যাটে দিব সেই ফরম্যাটে কি করতে হবে? পোস্ট করতে হবে। এবং যারটা খুব সুন্দর হবে তার জন্য প্রাইজ থাকবে। ওকে? সুন্দর হোক না হোক নিজের নোটটা প্রকাশ করবা। বোঝা গেছে আমার কথা? জি ভাইয়া। চলো। আর তোমাদের মান্থ অলমোস্ট শেষের দিকে। এই মাসের 8 নাম্বার, আজকে 9 নাম্বার ক্লাস হচ্ছে। তো আমার রুলস হচ্ছে 8 থেকে 12 নাম্বার ক্লাসের মধ্যে পেমেন্টটা করতে হবে। তো তোমরা এই উইকের মাঝে, আজকে 9 নাম্বার, 10, 11, 12 আর 3টা ক্লাস, এই 3 ক্লাসের মাঝে রানিং মান্থের পেমেন্টটা দিয়ে দিবা সবাই। বুঝা গেছে আমার কথা? জি ভাইয়া। ক্লিয়ার? আর আজকের পড়ায় যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে জানাবা। ঠিক আছে, আমি আর তাহলে কাউকে জিজ্ঞেস করছি না আলাদাভাবে, যদি থাকে অবশ্যই জানাবা। আর ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।